আমি সুমন আছি আপনাদের সঙ্গে। আপনারা শুনছেন বাংলা অ্যানিমেটেড হরর স্টোরিজের ৯৭ নম্বর এপিসোড। যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন এবং ভৌতিক ও রোমাঞ্চকর সত্য ঘটনা পছন্দ করেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা প্রতিদিন রাত ৯টায় নতুন নতুন ভৌতিক ঘটনা এবং মানুষের সঙ্গে ঘটে যাওয়া বাস্তব সত্য ঘটনা তুলে ধরি। আপনার জীবনে ঘটে যাওয়া কোনো সত্য ভৌতিক ঘটনা বা আপনার শোনা সেরা ভৌতিক গল্প পাঠাতে পারেন horrorwithsumon@yahoo.com এই ইমেইলে। অবশ্যই বাংলায় লিখবেন। আপনার ঘটনা নির্বাচিত হলে আমরা সেটি আমাদের পরবর্তী এপিসোডে তুলে ধরব। আজকের এপিসোডের প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি দিয়েছেন তিনি আমার স্টুডেন্ট। তার নাম ইমন ভাই। গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের ১০ম শ্রেণীর বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট সে। গ্রামের বাড়ি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার কর্মকারপাড়ায়, আর ঢাকার ধানমন্ডির সিকদার মেডিকেল অ্যাপার্টমেন্টে তার বাসা। তো চলুন ঘটনা শুরু করি। তো এই ঘটনাটি মূলত তাহিয়ানকে দিয়েছে তার খালাতো ভাই সাদমান আল সাকিব বাঁধন। তো ঘটনাটি বেশ স্পর্শকাতর, তবে অনেকেই ওই এলাকার যারা রয়েছেন তারা জানেন। তবুও সঙ্গত কারণে কয়েকটি জায়গায় আমরা ছদ্মনাম ব্যবহার করেছি। তবে যারা শুনবেন তাদের কাছে বিনীত অনুরোধ করছি, বিশেষ করে ওই এলাকার যারা আছেন, কমেন্ট সেকশনে তাদের অরিজিনাল নাম, অর্থাৎ যারা এই ঘটনার ভিকটিম, তাদের অরিজিনাল নামটা কেউ কমেন্ট সেকশনে লিখবে না। এটা বিনীত অনুরোধ থাকবে, যেহেতু তাদের প্রতি সম্মান জানিয়ে আমরা ছদ্মনামটা ব্যবহার করছি। অনেকেই আমাদের কমেন্ট সেকশনে এসে কখনো কখনো মনে অজান্তেই আসল নামটা বলে ফেলেন। এতে করে হয় কি, যাদের সম্পর্কে আমরা ঘটনা বলছি তারা বেশ কিছু বিব্রতকর অবস্থায় পড়ে যান। অনেকেই এই বিষয়ে আমাদেরকে পরবর্তীতে ইমেল করেছেন যে আপনারা ছদ্মনামটা বলার পরেও আসল নামটা অনেকে কমেন্ট সেকশনে লিখে ফেলেছে, যার কারণে অনেকেই আবার তাদেরকে এসে জিজ্ঞেস করেছে বিষয়টা নিয়ে। এই জন্য আমি অনুরোধ করব আপনারা আসল নামটা কেউ বলবেন না। ঘটনাটির সময়কাল ২০১৫ সালের এপ্রিল কি মে মাস এরকম একটা সময়, আর এটার সূত্রপাত। তো ঘটনাটি যেখানে ঘটেছিল স্থানটি হচ্ছে নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম পৌরসভার অন্তর্গত একটি জায়গায়। তো তৎকালীন, অর্থাৎ এই যে ২০১৫ সালের কথা বলছি, বড়াইগ্রাম পৌরসভার একটি অন্যতম বিখ্যাত কলেজে ভর্তি হয় রুবা নামের একটি মেয়ে। মেয়েটি ছিল সুন্দরী, মেধাবী। মেয়েটার আচার আচরণও ছিল বেশ নম্র, ভদ্র, মার্জিত। সেই কলেজেরই ২য় বর্ষে অধ্যয়নরত ছিল ওই এলাকার অন্যতম একজন বড় ব্যবসায়ীর ছেলে। সেই ছেলেটার নাম হচ্ছে শফিক। এই শফিক বাবার একমাত্র ছেলে হওয়ায় কখনো কেউ তাকে শাসন করেনি, আর এই শাসন না করার কারণে ছেলেটা বকে গিয়েছিল। নেশা করা, জুয়া খেলা, বাবার কাছ থেকে টাকা পয়সা নিয়ে মদ, সিগারেট, জুয়া এগুলোর পিছনেই তার দীর্ঘ একটা সময় চলে যেত। এছাড়া রাস্তাঘাটে মেয়েদের উত্ত্যক্ত করা, অর্থাৎ ইফটিজিং করাটা ছিল তার নিত্যদিনের অভ্যাস। কোনো একদিন কলেজ থেকে ফেরার পথে এই শফিকের কুনজর পড়ে যায় এই রুবার উপরে। প্রথম দেখাতেই রুবাকে সে পছন্দ করে ফেলে। রুবা অবশ্যই পছন্দ করার মতো মেয়েই ছিল। এরপর থেকেই রুবার চলার পথে শফিক তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতে থাকে। এতে করে একটা সুবিধে হয়েছিল অন্যান্য মেয়েদের। এই শফিক রুটিন করে অন্যান্য মেয়েদেরকে বিরক্ত করত। কোন মেয়ে কখন কোচিং থেকে ফেরে, কোন মেয়ে কখন স্কুলে যায়, কে কখন বাইরে টিউশনি করতে যায়, এগুলো তার নখদর্পণে ছিল। ওই টাইমলি রুটিন করে করে সে ওই মেয়েদেরকে উত্ত্যক্ত করতে যেত। তো রুবাকে উত্ত্যক্ত করতে গিয়ে অন্য মেয়েদেরকে আর উত্ত্যক্ত করার সময় পেত না। এই অর্থে ওই মেয়েগুলো আবার একটু রিলিফ পেয়েছিল। কিন্তু বিপদে পড়ে যায় এই রুবা। ক্রমাগত তাকে উত্ত্যক্ত করতেই থাকে। রুবা এক পর্যায়ে আর সহ্য করতে না পেরে ব্যাপারটা পরিবারকে জানায়। রুবার বাবা শফিকের বাবার সঙ্গে কথা বলেও কোনো একটা সুরাহা পান না। তাই তিনি সিদ্ধান্ত নেন তিনি আইনের সহায়তা নেবেন। কিন্তু রুবার মা তাকে এই কাজটি করতে নিষেধ করেন, কারণ শফিকের বাবা অনেক বড় একজন ব্যবসায়ী। শফিকের বিরুদ্ধে কিছু বলতে গেলে হিতে বিপরীত হতে পারে। এদিকে অনেক দিন ধরেই রুবাকে প্রেমের প্রস্তাব দিতে থাকে শফিক, কিন্তু প্রতিবারই রুবা শফিককে না করে দেয়। বিরক্ত হয়ে বা এক প্রকার বাধ্য হয়ে শফিক সিদ্ধান্ত নেয় যে এভাবে আর নয়,
এমন কিছু করতে হবে যেন রুবা নিজেই শফিককে পছন্দ করে। ঘটনাটার শুরুটা এখান থেকেই মূলত আমরা বলতে পারি। শফিক এমন একটা ছেলে ছিল যে কোনো মেয়েই তাকে পছন্দ করত না, বরং ভয় পেত, ঘৃণা করত। এ কথা কিন্তু শফিক খুব ভালো করেই জানত। তাই সে সিদ্ধান্ত নিল যে সে রুবার উপর কালো জাদু করবে। এই চিন্তা থেকেই শফিক তান্ত্রিকের খোঁজ করতে থাকে। এক পর্যায়ে এই শফিকের এক বিশ্বস্ত চেলা, তার নাম হচ্ছে সাগর। এই সাগর শফিককে একজন তান্ত্রিকের খোঁজ দেয়। এই তান্ত্রিক ছিল তৎকালীন বড়াইগ্রাম পৌরসভার একজন অন্যতম বড় তান্ত্রিক, মানে ওই এলাকার প্রেক্ষাপটে। তান্ত্রিক প্রথমেই শফিকের মুখ থেকে সব কথা শোনে, আর তান্ত্রিক বুঝতে পারে বা সে জানত এই শফিক বড়লোক বাবার সন্তান। তার বাবা অনেক বড় ব্যবসায়ী, টাকা পয়সার মালিক, আর শফিকও অনেক টাকা ওড়ায়। সে সুযোগ বুঝে 4 লক্ষ টাকা দাবি করে যে কাজটা সে করে দেবে, 4 লক্ষ টাকা দিতে হবে। আর ভেঙে ভেঙে দিলে হবে না, একবারে দিতে হবে তাকে। সাধারণ মানুষের জন্য এটা অনেক হলেও শফিকের জন্য কিন্তু সেটা তেমন কিছুই না। সে তান্ত্রিককে টাকা দেবার প্রতিশ্রুতি দেয়। তান্ত্রিক শফিককে কিছু জিনিস নিয়ে আসতে বলে। তার মধ্যে ছিল এই রুবা নামক মেয়েটার নখ, চুল, আর হচ্ছে এই মেয়েটা যেই মাটির উপর দিয়ে চলাচল করে, বিশেষ করে তার পা যেই মাটির উপর পড়েছে, ঠিক এক্স্যাক্ট সেই পায়ের নিচের অংশের মাটি। এটা টার্গেট রাখতে হবে, ঠিক ওই অংশের মাটিটাই নিয়ে আসতে হবে। এমনটা না যে সে যে রাস্তা দিয়ে চলাচল করে সে রাস্তার মাটি, তা না। তার পা ঠিক যেই মাটির উপর পড়েছে সেই অংশ থেকেই মাটিটা নিয়ে আসতে হবে। এখন সমস্যা হলো কি, এই জিনিসগুলো তো শফিক কোনোভাবেই ব্যবস্থা করতে পারবে না। আর তান্ত্রিক বলে দেয় 4 লাখ কেন, 4 কোটি টাকা দিলেও এই জিনিস ছাড়া সে কাজটা করতে পারবে না। এই জিনিস লাগবেই। কি আর করা, শফিক চিন্তা করতে থাকে এমন একটা কাজ করতে হবে যার মাধ্যমে এই কাজগুলো সে হাসিল করতে পারে, অর্থাৎ এই জিনিসগুলো হাসিল করতে পারে। সে চিন্তা করলো যে এই রুবার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবে এমন একটা লোভী মেয়েকে টার্গেট করতে হবে। সেই সাথে এই মেয়েটার মধ্যে অভাবও রয়েছে, আবার সে খুব লোভী। সে টার্গেট করলো যে রুবার সাথে সম্পর্ক আছে এরকম কোনো মেয়ে, বিশেষ করে ভালো সম্পর্ক আছে যাকে রুবা বিশ্বাস করে, এমন কোনো মেয়ে এই ধরনের আছে। সে টার্গেট করতে 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 একটা মেয়েকে পেল। সেই মেয়েটার সাথে শফিক খুব ভালো করে ব্যবহার করলো, মানে খুব ভদ্র মার্জিত আচরণ, 2 ফোঁটা চোখের পানি ঝরিয়ে দিল যে রুবাকে না পেলে সে বাঁচবে না। এখন মেয়েটা বলল, তো বলেন ভাইয়া আমি কি করতে পারি? তখনই শফিক ওই মেয়েটাকে বলল যে তুমি এমনি এমনি করবা না, আমি তোমাকে টাকা দেব, তুমি এই জিনিসগুলো আমাকে এনে দিবা। মেয়েটা লোভী ছিল, সে রাজি হয়ে যায়। কিন্তু সমস্যা হলো সে এটা কিভাবে এনে দেবে? এটা এনে দেওয়ার জন্য তাকে তো রাত্রি যাপন করতে হবে সেই বাড়িতে, বা রুবা যে রুমে ঘুমায় সেখানে। আর সে তো বাসা থেকে আসা যাওয়া করে, কলেজে ক্লাস করে, মানে ওই মেয়েটা। এখন সে কিভাবে এই জিনিসগুলো এনে দেবে? বা এটা জিজ্ঞেস করলেও তো সে সন্দেহ করতে পারে। তখন তারা সবাই মিলে একটা প্ল্যান করলো। প্ল্যানটা এমন যে এই মেয়েটা রুবাকে বলবে যে আমার তো বাসায় আত্মীয় স্বজনের একটা সমস্যার কারণে মা বাবা চলে গেছে, বাসায় তো আমার দেখাশোনার কেউ নেই, আমি কি করব, কিভাবে আসা যাওয়া করব, লেখাপড়ার সমস্যা হয়ে যাবে। এই সপ্তাহখানেকের জন্য আমি শহর এলাকার কোনো একটা বাসায় থাকতে চাই, টাকা দিয়েই থাকবো। এই বিষয়গুলো রুবার সামনে সে বারবার আলোচনা করছে যে আহারে আমার কি হবে, আমি এখন এই কয়দিন কি করব, কোথায় থাকব, আমি তো যেতেও পারছি না মা বাবার সাথে। এইরকম কথাবার্তা যখন ক্রমাগত বলছে, আসলে সে রুবাকে ইচ্ছা করে শুনিয়েই বলছে। রুবা মেয়েটা ভালো ছিল, পরোপকারী ছিল, যাতে করে এই কথা শুনে তার মন গলে যায়। তখন রুবা বলে যে আচ্ছা তোর এত চিন্তা কিসের, তুই আমার বাড়িতে থাক, তারপর না হয় তোর মা বাবা আসলে তুই চলে যাস, সমস্যা নাই তো। সে আবার ভদ্রতা দেখে বলছে না না এটা কিভাবে হয়, তোর বাড়িতে থাকবো, মানে ধানাই পানাই কথাবার্তা বলতে যেটা বোঝায় আর কি, মানে একটা মেয়ে কি ভদ্র সাজায় আর কি। রুবা তো আসলে এই ছল চাতুরিটা বুঝতে পারে নাই। সে সহজ সরল একটা মেয়ে, ভালো মেয়ে, সে বুঝতে পারে নাই। এই মেধাবী হলেও এই কূট বুদ্ধিগুলো তো সে বুঝতো না। তখন মেয়েটা বলে যে আমি টাকা দিয়েই খাবো, কোনো সমস্যা নেই। রুবা প্রথমে রাজি হলে যে না তুই বান্ধবী মানুষ থাকবি, এবার টাকা পয়সা কিসের। তারপর ওই মেয়েটা বলে যে না এটা হয় না, সে আবার কিছু যুক্তি দেখায় আর কি। একটা পর্যায়ে রুবা চিন্তা করে আসলেও তো মেয়েটা খুব আত্মসম্মান বোধ সম্পন্ন, সে টাকা দিতে চাচ্ছে। ঠিক আছে, সে যদি এটা মনে করে কারো আত্মসম্মানে তো আর আঘাত করা যায় না, তো রুবা তার মা বাবাকে বলে। তো মা বাবাও যথেষ্ট ভদ্র, নম্র, মার্জিত ছিলেন, পরোপকারী ছিলেন। তারাও এই মেয়েটার সমস্যার কথা চিন্তা করে রাজি হয়ে যান। ব্যাস শুরু হয়ে গেল ওই মেয়েটার গোপন অপারেশন। এই মেয়েটা ওই বাড়িতে থাকার সুযোগ পেয়ে অল্প কিছুদিনের মধ্যেই রুবার নখ, মাথার চুল এগুলো সে ম্যানেজ করে ফেলে। আর রুবা ব্যবহৃত কাপড় যেটা ধোয়া হয়নি এমন একটা কাপড়ও সে গুছিয়ে ফেলে। সে কি করতে
রুবার সামনে বলতো যে, রুবা, আমার হাতের নখগুলো তো বড় হয়ে গেছে, একটু নখ কাটবো, দেন একটু নেল কাটারটা তোর। রুবা নেল কাটার যখন দিত তো রুবার সামনে এসে হাত পায়ের নখ কাটতো। কাটার পর বললো, বা তোর হাতের নখগুলো তো বড় হয়ে গেছে, পায়ের নখগুলো বড় হয়ে একটু এটা কেটে দেই। রুবা সরল বিশ্বাসে হাতটা এগিয়ে দিয়েছে, সে নখ কেটেছে। আর এভাবেই সে নখটা সংগ্রহ করেছে। এরপর রুবাকে সে বলেছে, রুবা, তোর চুলের একদম আগাটা মনে হচ্ছে ফেটে গেছে, একটু দিয়ে সাইজ করে দিই, কেচি দিয়ে সুন্দর করে একটু সাইজ করে দিই। ওই আগা যদি ফেটে যায় তাহলে আবার চুল নষ্ট হতে থাকে আস্তে আস্তে। তো রুবা সরল বিশ্বাসী বলেছে, ঠিক আছে, দিয়ে কেটে দে। তো এভাবেই কিন্তু একদম সরল বিশ্বাসী একটা মেয়ের বিশ্বাস ভঙ্গ করে ওই মেয়েটাই জিনিসগুলো সংগ্রহ করে সে তার কাজে সফল। হঠাৎ একদিন বলে, আমার মা বাবা বাসায় চলে আসছে, আমি চলে যাই রে। এরপর সে তার বাড়িতে চলে যায় আর তার সংগ্রহ করা জিনিসগুলো সে তুলে দেয় ওই শফিক নামক ছেলেটার কাছে। শফিকও তার কথা রাখে। সে এই লোভী মেয়েটাকে, এই বিশ্বাসঘাতক মেয়েটাকে 20,000 টাকা দিয়েছিল। 20,000 টাকা তার কাছে কিন্তু অনেক টাকা ছিল। যার কাছে 400 টাকাই অনেক টাকা, তার কাছে 20,000 টাকা, এক বান্ডেলের ভিতরে 20,000 টাকা তার কাছে অনেক টাকা। সে হয়তোবা এত 20,000 টাকা সে চোখেই একসাথে দেখেনি বা হাতেও কখনো নেয়নি। তার কাছে তো 20,000 টাকা অনেক টাকা হবেই। সে কিন্তু এই জিনিসটা নেয়, তার মিশনটা সাকসেস করে, আর এবার শফিকের কাজ শুরু হয়ে যায়। শফিক সেই তান্ত্রিকের সাথে কথা বলে যেদিন সবকিছু হাতে পায়। দিনটা ছিল রবিবার। তান্ত্রিকের কাছে গিয়ে যখন বলে সবকিছু ম্যানেজ হয়ে গেছে, তখন তান্ত্রিক মঙ্গলবারের দিন রাত 10টার আগেই তার সাথে দেখা করতে বলে। তো শফিক তার অপকর্মের সঙ্গী, তার বিশ্বস্ত চেলা সাগরকে নিয়েও সেই তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিকের কথা মতো সবাই তো হাজির হয়েছে। মূলত যেহেতু সাগরের মাধ্যম দিয়েই তান্ত্রিকের সাথে শফিকের পরিচয়, সাগরকে নিয়ে হাজির হয়েছে। তান্ত্রিকের ঘরে যখনই এই দুজন প্রবেশ করেছে, সাথে সাথে মনে হলো বাইরে প্রচণ্ড ঝড় শুরু হয়েছে। যদিও বা ওই সিজনটা আসলে ঝড় হতো আর কি, যেই সময়টা আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এপ্রিল মাসের মাঝামাঝি থেকে তো কালবৈশাখী ঝড় শুরু হয়, আর ঘটনাটা এপ্রিলের শেষ দিকে মে মাসের মধ্যবর্তী সময়, এরকম আর কি। সময়টাতে কিন্তু যেহেতু ঝড় হয়, তাই প্রথম থেকে ভেবেছিল এটা স্বাভাবিক ঝড়। এমন ঝড় শুরু হয়েছে মনে হচ্ছে ঘরবাড়ি একদম ভেঙে চলে যাবে, তান্ত্রিকের ঘরবাড়ি ভেঙে যাবে। তবে তান্ত্রিকের মধ্যে কোনো ধরনের ভ্রুক্ষেপ দেখা গেল না। যেরকম ঝড় হচ্ছে সে যে একটু চিন্তিত হবে যে ঘরবাড়ি ভেঙে যায়, তান্ত্রিকের মধ্যে কোনো ধরনের কোনো উদ্বিগ্নতা লক্ষ্য করা গেল না। যাই হোক, তান্ত্রিক শফিককে একটি ছোট তেলের বা অন্য কোনো কিছুর একটা শিশি ধরিয়ে দিল। বলল যে, শফিক, তুমি এই শিশিটা নিবা, এটা নিয়ে আমার বাসার কাছাকাছি একটা শ্মশান আছে আর কবরস্থান আছে, এই দুটো জায়গায় যাবা। দুটো জায়গায় যাবার পর তুমি কোনো একটা জায়গায় তেলটা ঢেলে দিবা, অর্ধেক ঢেলে দিবা শ্মশানে। যেখানে পড়বে এই তেলটা সেখানকার মাটি তো কিছুটা ভিজে যাবে, সেখান থেকে একটু মাটি তুমি নিয়ে আসবা। এরপর চলে যাবা কবরস্থানের কাছে, কবরস্থানে গিয়ে বাকি তেলটা ঢেলে দিবা। যে মাটির উপর পড়বে সেই মাটি থেকে কিছুটা মাটি তুমি নিয়ে আসবা। এরপর আমার কাজ শুরু হবে। তান্ত্রিকের কথা মতো শফিক সে যাবার সিদ্ধান্ত নিল। তবে প্রথম দিকে সে কিছুটা ঘাবড়ে গিয়েছিল। তবে তান্ত্রিক তাকে বলে দেয়, তুমি সাহস করে যদি এই কাজটা করতে পারো, তাহলে ওই মেয়েটা আর কোনো দিনও অন্য কারোর দিকে তাকাবে না, শুধু তোমার দিকেই তাকিয়ে থাকবে। তুমি ছাড়া সে অন্য কিছুই ভাববে না। এ কথা শোনার পর শফিক এবার মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত হয়ে যায়। তান্ত্রিক ওই শিশির ভিতরে থাকা তেল বা অন্য কোনো কিছু যেটা ছিল, তরল জাতীয় একটা জিনিস ছিল, ওটাতে কিছু একটা করে ফু দিয়ে দেয়। এরপর শফিককে বলে, এখন তো সাগরকে তোমার সাথে যাওয়া যাবে না, তোমাকে একাই যেতে হবে। তো শফিক বের হয়ে যায়। শফিক যখন বের হয় তখন নাকি চারদিকে ঘুটঘুটে অন্ধকার, আর ঝড়ও এখন কমে এসেছে। ঝড় ওরকম নাই বললেই চলে। অদ্ভুত একটা ব্যাপার শফিক লক্ষ্য করে। সেটা হচ্ছে যে চারদিকে ঘুটঘুটে অন্ধকার, কিন্তু শফিক যেই পথ দিয়ে হেঁটে যাচ্ছে এই পথটায় মনে হচ্ছে আলো জ্বালানো। নাইট ভিশন ক্যামেরায় অনেক সময় অন্ধকার রাস্তা বা অন্ধকার জায়গা যেরকম দেখা যায়, তার কাছে এরকমটা মনে হচ্ছিল। মনে হচ্ছে তার চোখটা নাইট ভিশন ক্যামেরার মতো কাজ করছে। রাস্তা সে স্পষ্ট দেখতে পাচ্ছে। সে হেঁটে যাচ্ছে। হঠাৎ করে তার চতুর্দিকে আবার ঝড় শুরু হয়ে যায়। সে চিন্তা করেছে এটা প্রাকৃতিক ঝড় মনে হয়, কিন্তু দেখল না, এটা প্রাকৃতিক ঝড় না, এটা অন্য ধরনের একটা ঝড়। এই ঝড়ে তার গায়ে কোনো বাতাসই লাগছে না, অথচ বাতাস কিন্তু লাগার কথা। যেখানে ঝড়ে গাছপালা নুয়ে পড়ছে, অথচ তার গায়ে কোনো বাতাসই লাগছে না। তান্ত্রিক তাকে সতর্ক করেছিল যে অনেক কিছুই হবে অদ্ভুত ধরনের, কিন্তু সেটাতে ভ্রুক্ষেপ করা যাবে না। 7 থেকে 8 মিনিট পায়ে হেঁটেই চলে গেল শ্মশানের কাছে।
সেখানে একটা জায়গায় যেখানে ঘাস নাই, শুধু মাটি রয়েছে, সেখানে ওই শিশি থেকে কিছুটা তেল বা যে তরল জাতীয় জিনিসটা ছিল এটা মাটির উপর ঢেলে দিল। এরপর ওখান থেকে এক চিমটি বা যতটুকু মাটি তার আঙুল দিয়ে নেওয়া সম্ভব হয় অতটুকু নিল। নেয়ার পর একটা পাত্রে রেখেছে, ছোট একটা পাত্র নিয়ে গিয়েছে, একটা কোটার মতো। এরপর ওখান থেকে চলে যায় কবরস্থানে। ওখানে গিয়ে সে এই একই রকমভাবেই তেলটা ঢেলে দিয়ে মাটি সংগ্রহ করে। সে যখন বাড়িতে ফেরত আসছিল তখন শুরু হয় একটা সমস্যা। পেছন থেকে এমন কান্নার শব্দ ভেসে আসতে লাগলো, মনে হচ্ছে যে এই কান্নাটা এত করুণ যে কোনো কঠিন হৃদয়ের মানুষের মনও গলে যাবে এই কান্নার শব্দে। শফিক এটাতে ভ্রুক্ষেপ করল না। সে তার মতো করে হাঁটা শুরু করেছে। পেছন থেকে তার পরিচিত অনেক আত্মীয় স্বজনদের কণ্ঠ ভেসে আসতে লাগলো। পেছনে তাকানো কিন্তু নিষেধ ছিল। কণ্ঠগুলো নাকি এতটাই বাস্তব ছিল যে মনে হচ্ছিল আসলেই তাদের কেউ ডাকছে। এমনভাবে ডাকছে মনে হচ্ছে কোনো কাজেই ডাকছে, কোনোভাবেই এটা ছল না, এটা বোঝার উপায় নেই। একটা পর্যায়ে হলো কি, শফিক 2 হাতে 2 কান চেপে ধরে হাঁটা শুরু করেছে। পকেটে ওই কৌটাটা রেখে দিয়েছে, যে কৌটার মধ্যে মাটি রেখেছে। এরপর 2 হাতে 2 কান চেপে ধরে হাঁটা শুরু করে, যাতে করে এই কণ্ঠগুলো তার কানে না ঢোকে। সে অল্প সময়ের মধ্যেই তান্ত্রিকের বাড়িতে ফেরত আসে। শফিক তান্ত্রিককে সবকিছু বলে যে তার সাথে কি হয়েছিল, মানে এইটুকু সময়ের মধ্যে কি হয়েছিল। শফিকের কথা শুনে তান্ত্রিকের মধ্যে কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। মনে হলো তান্ত্রিক এসব পরিবেশের সাথে অনেক আগে থেকেই পরিচিত। রাত 2টা বাজার কিছুক্ষণ আগে তান্ত্রিক শফিক এবং সাগরকে নিয়ে বাড়ির পেছনের দিকটাতে গেল। ততক্ষণে হঠাৎ করে আবারও ঝড় শুরু হয়েছে, আর এবার ঝড়ের সাথে তুমুল বেগে বৃষ্টি শুরু হয়েছে। কিন্তু এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ছিটে ফোঁটাও তাদের গায়ে লাগছে না। মাটি ভিজে যাচ্ছে কিন্তু বৃষ্টির ফোঁটা তাদের গায়ে পড়ছে না। এমনকি ঝড়ের বাতাসও তাদের গায়ে লাগছে না। হ্যাঁ, বৃষ্টির ফোঁটা মাটিতে পড়ার পর পানি ছিটকে কিছুটা পায়ে এসে পড়ছে, তবে মূল বৃষ্টির ফোঁটা তাদের গায়ে লাগছে না। এটা আসলে কিভাবে সম্ভব, এটা শফিক বা সাগর কেউই বুঝতে পারছিল না। তান্ত্রিক প্রথমেই 2টো বৃত্ত এঁকে একটাতে শফিককে, অন্যটাতে নিজে বসে পড়ল। শফিককে তান্ত্রিক আশ্বাস দিল যে তোমার কাজ হয়ে যাবে, আর সাগরকে বলল যে শোনো, আমি যখন ইশারা করব তখনই তুমি ওই মেয়েটা থেকে সংগ্রহ করা যে জিনিসগুলা, অর্থাৎ ওই রুবার নখ, চুল, ব্যবহৃত কাপড়, এই জিনিসগুলো তুমি আগুনের উপর ছুঁড়ে ফেলে দিবা। শফিক বুঝতে পারল না যে মাটি ভেজা রয়েছে বৃষ্টির কারণে, কাদা মাটির মধ্যে বসি, এখানে আবার আগুন জ্বলবে কিভাবে, এটা কিন্তু তার মাথায় কাজ করছে না। তান্ত্রিক কি করল, প্রথমে কবর এবং শ্মশানের মাটি এটা সামনে রেখে তার মন্ত্র পড়তে শুরু করে। কি যে মন্ত্র পড়ছে, এটা আসলে একটা দুর্বোধ্য ভাষা, এটা বোঝা যাচ্ছে না। টানা আধা ঘন্টার মতো মন্ত্র পড়ছে পড়ছে পড়ছে। হঠাৎ করেই এই কাদামাটির উপরে দপ করে আগুন জ্বলে ওঠে। তান্ত্রিক আরও কিছুক্ষণ মন্ত্র পড়ার পর সাগরকে ইশারা করে ওই জিনিসগুলো ওই আগুনের মধ্যে ফেলে দিতে। সাগর ওই জিনিসগুলো আগুনে ফেলে দিলে আগুনের আকারটা বেশ বড় হয়ে যায়। ও সময় তান্ত্রিক চিৎকার করে মন্ত্র পড়তে থাকে। হঠাৎ করে কি যে হলো, আগুনটা চোখের সামনে অদৃশ্য হয়ে গেল, মানে দপ করে মনে হলো নিভে গেল। আর তখনই তান্ত্রিক জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনার আকস্মিকতায় স্তব্ধ হয়ে গেল দুজনেই। ঘটনা কি হলো, সাগর এবং শফিক দুজনে ধরাধরি করে তান্ত্রিককে তান্ত্রিকের ঘরে নিয়ে আসে। এরপর তান্ত্রিকের চোখে মুখে পানি দিতে লাগলো। অনেকক্ষণ এরকম করলো। ভোর হবার কিছুক্ষণ আগে তান্ত্রিকের জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার সাথে সাথে সে থরথর করে কাঁপতে থাকে। মনে হলো সে কোনো কিছু দেখে খুব বেশি ভয় পেয়েছে। কিছুক্ষণ পরপর তার শরীর খিঁচুনি দিয়ে উঠছিল। সাগর তান্ত্রিকের গায়ে হাত দিয়ে দেখে যে তান্ত্রিকের শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই তান্ত্রিক আবার জ্ঞান হারায়। তান্ত্রিকের যখন পুনরায় জ্ঞান ফেরে তখন তার শরীরে জ্বর নেই, একদম স্বাভাবিক। তান্ত্রিক প্রথমে পানি খেতে চাইল। তাকে পানি দেয়া হলে পানি খেয়ে কিছুটা ধাতস্থ হয়ে তান্ত্রিক যা বলল তা শোনার জন্য সাগর কিংবা শফিক দুজনের কেউই প্রস্তুত ছিল না। তান্ত্রিক বলল, আমি যখন তন্ত্র পড়ছিলাম তখন একটা ইফরিত শ্রেণীর জিনকে আমি হাজির করি। এই জিনটাকে মূলত আগুনের মধ্যে মেয়েটার জিনিসগুলো দেবার মাধ্যমে মেয়েটার উপরে চালান করি। নিয়ম ছিল যে যদি আগুন ভোর পর্যন্ত অর্থাৎ ফজরের আজান আগ পর্যন্ত জ্বলতে থাকে তাহলে যে কাজের উদ্দেশ্যে জিনটাকে চালান করা হয়েছে সেই কাজ সফল হবে। কিন্তু তন্ত্র মন্ত্র পড়ার সময় একটা তন্ত্রের দম আগে পরে হওয়ার কারণে মন্ত্রটার অর্থ বদলে যায়। এরপর আমি জ্ঞান হারিয়ে ফেলি। কিছুক্ষণ পর আমার হুঁশ ফেরত আসে। আমি দেখি চারদিকে ঘুটঘুটে অন্ধকার। তার মধ্যে আমি শুনতে পাই ভয়ঙ্কর এক অট্টহাসির শব্দ, যা তোমরা শুনতে পাও নাই, তোমরাও দেখো নাই। মনে হচ্ছিল যে আমি ঘুমের মধ্যেই এটা দেখছি, যার কারণে আসলে আশেপাশের কেউই সেটা বুঝতে পারে নাই। আসলে ঘুমের মধ্যেই আমি জ্ঞান ফেরত পাই। আমি দেখতে পাই যে এই শব্দের উৎস আমি খুঁজছি।
খুঁজতে খুঁজতে আমি একটা জায়গায় দেখি যে ভয়ঙ্কর বিশাল একটা অবয়ব, যার পা থেকে কোমর আকাশে গিয়ে ঠেকেছে। তার উপর আর কিছু আমি দেখতে পাচ্ছি না। ওই অবয়বটা ভয়ঙ্কর কণ্ঠে আমাকে বলে, আমার বলি আমি পেয়ে গেছি। এখন তুই বা অন্য কেউ যদি আমাকে আটকাতে আসিস, তাহলে তার ফল কি হতে পারে তুই নিশ্চয়ই বুঝে গেছিস। আমি লক্ষ্য করলাম একটা খাঁচার মতো কিছু একটাতে ওই অবয়বটা আমাকেই বন্দি করে রেখেছে, অর্থাৎ আমি ওই খাঁচার মধ্যে বন্দি। এতটুকু বলে তান্ত্রিক থামে। আবার পানি খেতে চায় সে। তাকে পানি দেয়া হলে তা পান করে পুনরায় বলতে শুরু করে। তান্ত্রিক বলছে, এই মেয়েকে বাঁচানোর আশা নেই বললেই চলে, কারণ এই মেয়েটাকে মূলত বশীকরণ জাদু আমি করতে চেয়েছিলাম এই ইফরিত শ্রেণীর জিনটাকে চালান করে। কিন্তু এই মেয়েটাকে আসলে ইফরিত শ্রেণীর জিনটা বলি হিসেবে নিয়েছে। এই ইফরিত শ্রেণীর জিনটা এই মেয়েটাকে একটা সময় নিয়ে যাবে। শফিক, তুমি যদি এই মেয়েটাকে বাঁচাতে চাও, ভালো কোনো হুজুর বা কবিরাজকে দেখাও। আর ওই খাঁচার মধ্যে আমাকে বন্দি করার অর্থ হচ্ছে তান্ত্রিককে সে বন্দি করে ফেলেছে, অর্থাৎ আমি এখন এই জিনের গোলাম। এতদিন আমি এই জিনটাকে চালাইতাম, এই জিনটাকে হাজির করতাম নির্দিষ্ট নিয়মে, তাকে দিয়ে কাজ করিয়েছি, কিন্তু এখন সে আমাকে দিয়ে কাজ করাবে। আমার এই তন্ত্রে মন্ত্রে ভুল হওয়ার কারণে বিশেষ একটা মুহূর্তে আমি তন্ত্রে মন্ত্রে ভুল করেছি, তাই এই জিনটা মুক্তি পেয়ে গেছে আর আমাকে বন্দি করে ফেলেছে। এখন আমি আর কিছুই করতে পারবো না। তোমরা তোমাদের মতো আগাও, আমার বাপু আর টাকা পয়সা লাগবে না। আমি এখন আমার নিজের জীবন নিয়ে চিন্তা করতেছি। তোমরা ওই মেয়েটার জন্য যদি ভালো কিছু করতে চাও করো, আর কিন্তু কোনো উপায় নেই। এই কথা শোনার পর এই শফিক তো মারাত্মক রেগে যায়। বলে, ধুর বেটা, তোর কাছে আসলাম কি জন্য? তুই কি কাজটা করলি? তোর কাছে কি আমরা এই জন্য আসছিলাম? তোর কাছে একটা সমস্যার সমাধান চাইতে আসছিলাম। তুই সমস্যাটাকে আরো জটিল করেছিস। এই কাজটা কেন করলি? তান্ত্রিক বলে, আমি তো বাপু বুঝতে পারি নাই, আমি তো বুঝি নাই এরকম হবে। কোনো তন্ত্রে মন্ত্রে কোনো দম দিতে হবে এটা তো আমার জানা, কিন্তু ভুল তো হইতেই পারে। এই ভুলের কারণে এখন আমি নিজেই বিপদে পড়ে গেছি, আর ওই মেয়েটাও বিপদে পড়ে গেছে। এখন আমার কিচ্ছু করার নাই। তোমাদের সাথে এই বিষয়ে কথা বলবো না। যাও, তোমরা যাও, আমাকে আমার চিন্তা করতে দাও। আমি কেমনে বাঁচবো সেই চিন্তা করি। এখন ওখান থেকে তো মন খারাপ করে এরা চলে আসে। এখন শফিক চিন্তা করতেছে যে কি করা যায়, কি করা যায়। এখন কোন মুখে আমি এই কথাগুলো বলবো? পরিবারকে কি আমি এই কথা গিয়ে বলতে পারবো? আমি এমনি সবার কাছে খারাপ। এখন এই একটা কাজ করতে গিয়ে এই মেয়েটারে বিপদে ফেলে দিছি। আমার তো আর বিপদে ফেলার উদ্দেশ্য ছিল না, কিন্তু এরকম একটা ঘটনা ঘটে গেছে। এখন আমি কি করি? এদিকে এই শফিক চিন্তা করছে যে কিভাবে কি করা যায়। আর একটা সময় সে জানতে পারে ওই যেই মেয়েটাকে সে পাঠিয়েছিল রুবাদের বাসায়, সেই মেয়েটার মাধ্যমে জানতে পারে যে রুবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। এই কথা শোনার পর শফিক তো বেশ চিন্তিত হয়ে পড়ে যে আসলে এখন কি করব। মেয়েটা তো আসলেই অনেক বিপদে পড়ে গেছে আমার কারণে। কি করবে একটা পর্যায়ে শফিক সিদ্ধান্ত নেয় যা হবার হয়ে গেছে। সব কথা শফিক তার মা বাবাকে খুলে বলে। তার বাবা কিন্তু শফিককে কখনোই কিছু বলতো না, মানে শাসন করতো না। একটাই ছেলে তো। কিন্তু এই কথা যখনই শুনেছে, বাবা এমন ক্ষিপ্ত হয়েছে, একটা চেলাকাট করতে নিয়ে এসে শফিককে এমন পিটানো শুরু করছে যে এই পিটানিতে হয়তোবা শফিক মারাই যাবে, এমন পিটানি শুরু করছে। মারধর করতে করতে একটা পর্যায়ে তার রাগটা যখন একটু কমে আসে, তখন সে বলে যে কি যে করছিস তুই তো নিজেও জানিস না, এখন কি হবে আমি নিজেও জানি না, আল্লাহ ভালো জানে, দেখি সমাধান কিভাবে করা যায়। ওই রাত্রেই শফিকের বাবা শফিককে নিয়ে শফিকের মাকে সাথে নিয়ে রুবার বাড়িতে যায়। রুবার মা বাবাকে সব কথা জানায় যে শফিক কি অপকর্ম করেছে। রুবার মা তো হাউমাউ করে কাঁদতে লাগে। কথা শোনার পর রুবাকে তখন চিকিৎসার জন্য কোনো এক আত্মীয় বাড়িতে পাঠানো হয়েছিল, যে তার যে অসুস্থতা কোনো একটা জায়গায় একজন হুজুরের কাছে পাঠানো হয়েছিল সেই আত্মীয় বাড়িতে, যাতে করে এইটার একটা সমাধান আসে। তারাও কিন্তু এই কয়েকদিনের মধ্যে ডাক্তার দেখিয়েছে, ডাক্তার কোনো কিছু ধরতে পারে নাই। তখন তারা চিন্তা করেছে কোনো হুজুর কবিরাজকে একটু ঝাড়ফুঁক করাই। এই চিন্তা করে তাকে একটা জায়গায় পাঠিয়েছে। ওই সময় শফিকের মা বাবা উপস্থিত এখানে থাকলেও রুবার বাবা উপস্থিত ছিল না। সে তার মেয়েকে নিয়ে গিয়েছিল একটা জায়গায়। কি আর করা, অবশেষে দু পরিবার সিদ্ধান্ত নিল যে ভালো কোনো হুজুরকে দিয়ে সমস্যার সমাধান করতে হবে।
আর তার চিকিৎসা, আসা যাওয়া, যত খরচ আছে, যত টাইপের খরচ আছে, সব ব্যয় এই শফিকের বাবা বহন করবেন। রুবাকে কিন্তু বড়াইগ্রাম উপজেলার অনেক ভালো হুজুর কবিরাজকে দেখানো হয়েছে। যারাই দেখেছে সবাই বলেছে তারাই কাজ করতে পারবে না। এর উপর এমন একটা অশুভ বিষয় কাজ করছে যেটা কাটানো তাদের পক্ষে সম্ভব না। এখন এই সমস্যার সমাধান তাহলে কে করবে? মেয়েটা তো দিনকে দিন আরো অসুস্থ হয়ে পড়ছে। আত্মীয় স্বজনের মাধ্যমে একটা আলেমের খোঁজ পান রুবার পরিবার। রুবাকে গাড়ি দিয়ে সেখানে নিয়ে যাওয়া হয়, গাড়ি ভাড়া করে। সেই খরচটাও এই শফিকের বাবাই দিয়েছিলেন। তো ওখানে নিয়ে যাওয়ার পর সেই আলেম ও সময় বাড়িতেই ছিলেন। যেহেতু তারা অনেক দূর থেকে এসেছিলেন, তাই তাদেরকে বিশ্রাম করার জন্য জায়গা করে দেয়া হয়। তো বিশ্রাম নেওয়ার পর ওই আলেম সবাইকে ডাকেন। আলেম প্রথমেই দোয়া দুরুদ পড়ে রুবার মাথায় ফু দিয়ে দেন আর জিন হাজিরের প্রক্রিয়া শুরু করেন। রুবাকে যতগুলো হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়েছিল সবাই কিন্তু জিন হাজিরের প্রক্রিয়া করেছেন, কিন্তু কেউই জিনকে হাজির করতে পারেন নাই। কিন্তু এবার হলো ব্যতিক্রম। মিনিট খানিকের মধ্যেই এই জিনটা রুবার মায়ের শরীরে হাজির হয়। মূলত রুবা খুব দুর্বল ছিল, যার কারণে রুবার শরীরে হাজির করা সম্ভব ছিল না। আর রুবার মায়ের শরীরের উপরে হাজির করেছিলেন ওই হুজুর। জিনটা হাজির হয়েই নাকি খুব সুন্দর করে মিষ্টি একটা সালাম দেয় হুজুরকে। হুজুর সালামের উত্তর নিয়ে বলে, এই মেয়েটাকে কেন কষ্ট দিচ্ছ? জিনটা উত্তর জানায়, হুজুর, আমি আপনাকে সম্মান করি, এজন্য হাজির হয়েছি, না হলে কারো সাধ্য নেই আমাকে হাজির করার। এই মেয়ের উপর আমাকে চালান করে দেবার চেষ্টা হয়েছিল ঠিকই, কিন্তু এখানে তন্ত্রে একটা ভুল করার কারণে আমি মুক্তি পেয়ে গেছি, আর ওই তান্ত্রিককে আমার গোলাম বানায় ফেলছি। যেই পদ্ধতিতে এই কাজটা করা হয়েছে সেটা বশীকরণ জাদু হলেও যেখানে ভুল হয়ে গেছে, এই ভুলের কারণে এই মেয়েটা আমার বলি হয়ে গেছে। আর এই মেয়েটাকে আমি নিয়ে যাব। নিয়ে যাওয়ার আগে আমার একটা কাজ আমি করব। সেটা হচ্ছে যে এই মেয়েটার ঔরসে আমার একটা সন্তান হবে। এইটা আমাদের একটা পদ্ধতি। যেই পদ্ধতিতে আমাকে হাজির করা হয়েছিল, এই পদ্ধতির একটা সিস্টেম হচ্ছে এটা। যেহেতু আমাকে ওর উপর চালান করতে গিয়ে ওই মেয়েটাই আমার জন্য বলি হিসাবে সামনে চলে এসেছে, আর আমাকে যদি এভাবে কেউ বলি হিসাবে সামনে নিয়ে আসে, কাউকে বলি হিসাবে দেওয়া হয়, বিশেষ করে কোনো মেয়েকে, তাহলে সেই মেয়েটাকে মেরে ফেলার আগে আমার কিছু পদ্ধতি আছে। সেই পদ্ধতি আমি প্রয়োগ করব। একে আমি নিয়ে যাব। এ কথা শোনার পর হুজুর বলে, আচ্ছা ঠিক আছে, তোমার প্রথম পদ্ধতিটা আমি বুঝতে পারলাম, এরপর কি মেয়েটাকে ছেড়ে দেয়া যায় না? তখন ওই জিনটা বলে, যেও হুজুর, তুমি যদি বিন্দুমাত্র বাধা সৃষ্টি করতে আসো, তাহলে তুমি কবরে যাওয়ার জন্য প্রস্তুতি নাও। আর আমাকে বন্দি করার কথা চিন্তা করো, তাহলে মনে রেখো, এই পৃথিবীতে আমাকে বন্দি করার ক্ষমতা কারো নেই। কোনো কিছুতে আমাকে বন্দি করা যাবেও না। তবে হ্যাঁ, একটা কাজ করা যেতে পারে, আমাকে মেরে ফেলা যেতে পারে। যদি আমাকে মেরে ফেলতে পারো তাহলে সেই হিসাবটা আলাদা, কিন্তু বন্দি করার চেষ্টা করো না। আর আমি জানি তুমি আমাকে মারতে পারবে না, কারণ আমার ক্ষমতা সম্পর্কে তুমি কিছুটা হলেও বুঝতে পেরেছ। সুতরাং তুমি কোনো চেষ্টাই এখানে করবা না। আর মনে রেখো, আজ থেকে ঠিক 121 দিনের মাথায় আমার বলি আমি বুঝে নেব। সুতরাং বাঁচতে চাও তো নিজেকে দূরে রাখো এর থেকে, অন্য কাজে মনোযোগ দাও। এই বলে নাকি জিনটা আবার সুন্দর করে সালাম দিয়ে সাথে সাথে চলে যায়। আর রুবার মাও জ্ঞান হারিয়ে ফেলেন। শফিক ছেলেটাও নাকি সেখানে উপস্থিত ছিল। রুবার বাবা ওই সময়ে খুবই জোরালোভাবে কষে একটা চর মারেন শফিকের গালে, আর রুবার বাবাও কান্নাকাটি করছিলেন। অল্প কিছু দিনের মধ্যেই হঠাৎ এক রহস্যময় পরিবর্তন দেখা যায় রুবার শরীরে। রুবার শরীরটা কেমন যেন একটু একটু ফুলে যেতে থাকে, তার পেটটাও ফুলে যেতে থাকে। একজন গর্ভবতী মহিলার মতো রুবাকে দেখা যাচ্ছিল। ডাক্তার দেখানো হলো, ডাক্তার আল্ট্রাসাউন্ডও করলেন, কিন্তু রুবার গর্ভে কিন্তু কোনো সন্তান দেখা যাচ্ছিল না। কিন্তু তাকে দেখে গর্ভবতী বলেই মনে হচ্ছিল। ডাক্তার তো বুঝতে পারছে না ঘটনাটা কি, এ কিভাবে সম্ভব। উনি তো ওনার মতো করে ট্রিটমেন্ট দিচ্ছেন। এদিকে 121 দিন কিন্তু খুব বেশি দূরে নয়। বাড়ির লোকজন তো খুব চিন্তিত। এরপরেও কিন্তু তারা চেষ্টা করছেন, কিন্তু কোনো লাভ হচ্ছে না। রুবা কান্নাকাটি করে। তবে রুবা যে ভয়ঙ্কর স্বপ্ন দেখে এরকমটা না। রুবা যে বাইরে গেলে ভয়ঙ্কর কোনো অবয়ব দেখছে সেটাও না। তার শারীরিক এরকম পরিবর্তনটা হয়ে গেছে। কত সুন্দর ছিল মেয়েটার জীবন, কত সুন্দর ছিল এই পরিবারের সবকিছু। মুহূর্তের মধ্যে সবকিছু কেমন যেন তছনছ হয়ে গেল। এরপরেও যাদেরকে দেখানো হয়েছে তারা কিছুই করতে পারেনি। অবস্থারও খারাপের দিকে যেতে শুরু করে। রুবা সারা দিন কান্নাকাটি করে। তার আসলে মানসিক অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। চোখ মুখ ধীরে ধীরে সাদা হয়ে যেতে শুরু করে। এভাবে মাসখানেক যাওয়ার পর একদিন সকালে উঠে তার মা বাবা দেখে, আরে রুবা তো একদম দিব্য সুস্থ। ঠিক একদম সুস্থ অবস্থায় সে যেরকম ছিল এরকম। তার শারীরিক অবয়ব একদম ঠিক হয়ে গেছে। অনেকদিন পর সে আগের মতো হাঁটাহাঁটি করছে। খুশির রোল পড়ে গেল চতুর্দিকে। রুবাও চিন্তা করলো সে একদম ভালো হয়ে গেছে।
ওই দিন বিকেলবেলা রুবা আর রুবার মা দুজনে মিলে রান্নাঘরে খাবার বানাচ্ছিলেন। ভাবছিলেন যে আল্লাহ শেষ পর্যন্ত আমাদেরকে রহমত করেছেন। কিছু মিষ্টি জাতীয় জিনিস তৈরি করা হচ্ছিল আর কি খুশিতে। মাঝে একবার কি হয়েছে, রুবার মা রান্নাঘর থেকে উঠে একটু রুমে গিয়েছেন। এরপর যখন উনি আবার রান্নাঘরে ফেরত এসেছেন তখন দেখেন এক ভয়ঙ্কর দৃশ্য। রুবা রান্নাঘরের মেঝেতে পড়ে আছে, রক্তে রান্নাঘরের মেঝে ভেসে গেছে। অল্প কয়েক মিনিটের ব্যবধান, এর মধ্যে যে কি হয়েছে বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে তার গলা থেকে রক্ত বের হয়েছে। দেখা গেল মেয়েটা মৃত অবস্থায় পড়ে রয়েছে। আসলে সেটা 121তম দিন ছিল যখন রুবাকে সে বলি হিসেবে নিয়ে গেছে। প্রিয় লিসেনার্স, ঘটনা কিন্তু এখানে শেষ না। রুবা মারা যাবার 7 দিনের মাথায় শফিকের মনে হতে লাগলো কেউ তার উপর সবসময় নজর রাখছে। ঘুমানোর সময় থেকে শুরু করে ওয়াশরুমে সে যেখানেই যাক না কেন, মনে হয়তো কেউ তাকে দেখছে। যেহেতু শফিক নেশা টেশা করত, তাই সে ভাবল অতিরিক্ত নেশা করার কারণেই সমস্যাগুলো হচ্ছে। নেশা সে বন্ধ করে দিল। তারপরে দেখলো যে সমস্যাগুলো কিন্তু চলছেই। এটা সে সাগরকে জানালো, যেহেতু এরকম একটা সমস্যা কিছুদিন আগে সে সৃষ্টি করেছিল। এই ঘটনার কোনো প্রভাব হয়তোবা শফিকের উপর পড়তে পারে। এই ভেবে তারা চিন্তা করলো যে কোনো একটা হুজুরের কাছে যাওয়ার দরকার। এই যে সাগর, তার যে অপকর্মের চেলা, এ সাগর শফিককে একটা হুজুরের কাছে নিয়ে যায়। হুজুর শফিককে পরীক্ষা করার পর যা বলে তা শোনার জন্য আসলে তারা কেউই প্রস্তুত ছিল না। হুজুর জানায় শফিককে এমন মরণবাণ মারা হয়েছে যে এই বাণটা কাটানো কারোর পক্ষেই সম্ভব না। যিনি এই বাণটা মেরেছেন তিনিই কাটতে পারেন। আর এটা এত দ্রুত গতিতে শরীরে কাজ করেছে, আসলে শফিককে এখন বাণ কাটানো হলেও তাকে বাঁচানো সম্ভব না। কারোরই বুঝতে অসুবিধে হলো না এই কাজটা কে করেছে। শফিক রুবার বাড়িতে ক্ষমা চাওয়ার জন্য যায়, কিন্তু জানতে পারে যে তারা 2-3 দিন আগেই নাকি বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে গেছে। শফিক অনেক চেষ্টা করেছিল তাদের খোঁজখবর বের করার জন্য, কিন্তু কোনোভাবেই খোঁজখবর পায় না। শফিকের মা বাবাও চেষ্টা করেছিল এই রুবার মা বাবাকে খুঁজে বের করার জন্য। রুবার মা বাবা তাদের কোনো আত্মীয় স্বজনদেরকেও বলেন নাই যে তারা ঠিক কোথায় গিয়েছেন। যে হুজুর রুবার সেই জিনটাকে হাজির করেছিল রুবার মায়ের উপরে, সেই হুজুরের কাছেও শফিককে নিয়ে যাওয়া হয়েছিল। কারণ ওই গাড়িতে, যে গাড়িতে রুবাকে নিয়ে যাওয়া হয়েছিল, সেই গাড়িতে তো শফিকও ছিল, শফিকের মা বাবাও ছিল। যেহেতু তার ছেলে এই কাজটা করেছে, তাদের মধ্যেও একটা দায়বদ্ধতা ছিল। সেই হুজুরের কাছে নিয়ে যাওয়া হলে হুজুর একদম সাফ বলে দেন তিনি এই বান কাটাতে পারবেন না, আর যদি কাটাতে পারেনও উনি এটা করবেন না। এটাতে ওনার বিন্দু মাত্র কোনো আগ্রহ নাই। অনেক অনুরোধ করা হলেও হুজুর বলেন যে এটা আমি কোনো চেষ্টাই করব না, যদিও এই চেষ্টায় সফলতার হার 0। এটা হবে না, তারপরও আমি এটাতে কোনো ধরনের চেষ্টা করতে আগ্রহী নই। যে বান মেরেছে তাকে খুঁজে বের করে হয়তোবা আপনি তাকে এই কথা বলতে পারেন, আমি এটা নিয়ে আর কোনো কথা বলতে রাজি না। বোঝা গেল হুজুর খুব বিরক্ত ছিলেন এই শফিকের উপরে, আর তার মা বাবার উপরও বিরক্ত ছিলেন। কারণ ছেলে এরকম বকে গিয়েছে, তারা শাসন করে নাই, যার কারণে তো আজকে এই অবস্থা। হুজুরের কাছ থেকে আসার কয়েকদিনের মাথায় শফিক পুরোপুরি প্যারালাইজড হয়ে যায়। একদম প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে যায়। শুধু চোখ মেলে তাকিয়ে থাকত। শরীরে কোনো অঙ্গ প্রত্যঙ্গ সে নাড়াতে পারত না। যখন পুরোপুরি প্যারালাইসিস হয়ে যায় তার শরীর, তখন সে শুকিয়ে যেতে থাকে। কয়েকদিনের মধ্যেই মনে হলো যে তার শরীরের যে হাড়গোড় আছে, এই হাড়গোড়ের উপরে চামড়াটা মোড়ানো, এছাড়া শরীরের ভিতর আর কিছুই নেই। অল্প কিছুদিনের মধ্যেই শফিকও মারা যায়। এভাবেই একটা পরিবারের একমাত্র মেয়ে, সে কালো জাদুর শিকার হয়ে মারা গেল। আরেকটা পরিবারের একমাত্র ছেলে, সেও তার কৃতকর্মের কারণেই, মূলত সে এমন কৃতকর্ম করেছে, এই কৃতকর্মের কারণেই সে কালো জাদুতে আক্রান্ত হয়েছে। কেননা যখন রুবার মা বাবা বুঝেছে যে শফিক কালো জাদু করার কারণেই তার মেয়েটাকে এভাবে নিষ্ঠুরভাবে মরতে হয়েছে, তারাও একই পথ বেছে নিয়েছিল। যে মৃত্যু যন্ত্রণা তার মেয়েকে দিয়েছে, একই মৃত্যু যন্ত্রণা দিয়ে শফিককেও তারা মারতে চায়। তারা সেই কাজটি করেছে। এভাবেই দুটি পরিবার একরকম শেষ হয়ে যায় বলতে হবে। আর ঘটনার সমাপ্তি এভাবেই হয়েছে। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, বড়াইগ্রাম পৌরসভার অনেকেই এই ঘটনাটা জানেন। হয়তোবা সময়ের সাথে সাথে এই অল্প কিছুদিনের মধ্যেই 2015 সাল তো এখন 2026 সাল, 10 বছরের ব্যবধানে হয়তোবা মানুষের আলোচনায় ঘটনাটি নেই। তবে আমরা যেহেতু ঘটনাটি আবার আপনাদের সামনে তুলে ধরলাম, এখন হয়তোবা অনেকেই মনে করতে পারবেন। প্রিয় লিসেনার্স, কালো জাদুর পরিণাম কখনোই ভালো হয় না। এটা মারাত্মক প্রভাব বিস্তার করে যিনি করবেন তার উপরও, আর যার উপর করা হবে তার উপরেও। এটার ফলাফল কখনোই ভালো হবে না।
না বুঝে অনেকেই করে ফেলেন। যখন এই বার্তাটা আল্লাহ তাআলা দিবেন বা আমাদের এই মেসেজটা যখনই আমাদের লিসেনার্সদের মাধ্যমে আমরা কারো কাছে পৌঁছাতে পারবো, সকলের কাছে বিনীত অনুরোধ থাকবে তওবা ইস্তেগফার করে নিতে হবে, যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে ক্ষমা করেন, আর এই ধরনের কাজে যেন কখনোই আমরা আর নিজেদেরকে না জড়াই। কাউকে সহযোগিতাও করব না। সহযোগিতা করলেও কিন্তু বিপদ হবে, ভয়ঙ্কর গুনাহ হবে। আমরা চিন্তা করতে পারি যে সে করবে আমার কি, কিন্তু আমার সহযোগিতাই তো কাজটা হলো, আমিও গুনাহের শিকার হব। এই অভিশাপ আমাদের উপরও লাগবে, আল্লাহ তাআলার গজবের শিকার আমরাও হব। এই জন্য আমরা সতর্ক থাকব, মানুষদেরকে সতর্ক করব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম আসফিয়া, ওনার হাজব্যান্ডের নাম সোহান। আসফিয়া আপু প্রায়ই খেয়াল করতেন ওনার হাজব্যান্ড রাতের বেলা ঘুমানোর সময় মোবাইলে কি যেন শুনতে শুনতে ঘুমিয়ে পড়েন। শুরুর দিকে উনি বুঝতে পারতেন না যে আস্তে আস্তে এগুলো বাড়ছে, উনি বুঝতে পারতেন না যে এটা কি। পরবর্তীতে উনি যখন তার হাজব্যান্ডকে অর্থাৎ সোহান ভাইকে বললেন যে এটা কি শোনো, তখন সোহান ভাই বললেন যে আমি এরকম ভয়ের ঘটনাগুলো শুনি। তাকেও শুনতে অনুরোধ করেন। এরপর আসফিয়া আপু উনি আস্তে আস্তে শুনতে থাকেন। বিশেষ করে বেশ কিছু ঘটনার কথা উনি উল্লেখ করেছেন, উনি রেকর্ড করে ঘটনাটি পাঠিয়েছেন। ওনার যেই ঘটনাটা, উনি অতল পানির বিভীষিকা, নাহুদ, ফেদালা সহ বেশ কিছু ঘটনার নাম বলেছেন, যে ঘটনাগুলো শুনে ওনার কাছে খুবই ভয়ও লেগেছে, ভালো লেগেছে। এরপর ওনার হাজব্যান্ডের অনুপ্রেরণাতেই উনি মূলত ওনার ছোট খালা, যার নাম হচ্ছে ঝুমুর, এই ঝুমুর খালার সাথে ঘটে যাওয়ার রহস্যময় এবং রোমহর্ষক একটি ঘটনা আমাদেরকে পাঠান। প্রিয় লিসেনার্স, এভাবেই কিন্তু আমরা নতুন নতুন অনেকের কাছ থেকে ঘটনা পাচ্ছি। জাযাকাল্লাহু খাইরুন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত আছে বলেই আমরা এতটুকু পথ আসতে পেরেছি। আরও অনেক পথ আমরা ইনশাল্লাহ একসাথে পার করে দিতে চাই। চলুন ঘটনায় চলে যাব। আসফিয়াপুর বাসা নারায়ণগঞ্জ জেলার মদনপুর এলাকায়। ওখানে ওনার শ্বশুরবাড়ি। এখন এই মদনপুর এলাকাতেই রয়েছেন, তবে ওনার বাবার বাড়ি এই নারায়ণগঞ্জের চিটাগাং রোডে, যেখানে এই ঝুমুর খালারও বাড়ি। ঘটনার সময়কাল 1990 কি 99 সাল, যখন ঘটনাটির সূত্রপাত। তো ওনাদের বাড়ি অর্থাৎ এই যে ঝুমুর খালার যে নানা বাড়ি, এই বাড়িটা পিরোজপুর জেলায়, পিরোজপুর জেলার একটা গ্রামে, একদম প্রত্যন্ত গ্রামে। তো এই যে ঝুমুর খালা আর এই যে আসফিয়াপুর যিনি মা, তো ওনাদের মা অর্থাৎ এই আসফিয়াপুর নানি, ওনার সন্তান ছিল 5 ছেলে মেয়ে। এই 5 ছেলে মেয়ের মধ্যে ঝুমুর খালা সবার ছোট, আর এই আসফিয়াপুর মা হচ্ছেন মেজ বোন, আর কি ভাই বোনদের মধ্যে। ঝুমুর খালার খুব ছোট বয়সেই ঝুমুর খালার নানি অর্থাৎ ঝুমুর খালার মা মারা যান। এত ছোট বাচ্চাকে দেখাশোনা করবে, ভাই বোনেরাই তাকে বড় করতে থাকেন। একদম ছোটবেলায় মা হারিয়েছেন, ভাই বোনের আদরেই উনি বড় হয়েছেন। ভাই বোনদের চোখের মণি এই ঝুমুর খালা, সবসময় চোখে চোখে রাখেন, আর খুব আদরে ছিলেন উনি। আদরে হওয়ার কারণে কেউ তাকে কিছু বলতে পারত না। ধমক দিলেই গাল ফুলিয়ে বসে কান্না করতেন, মুখ ভার করে বসে থাকতেন। মামরা মেয়ে, তাকে কিছুই বলতে পারতেন না কেউ, সবাই আদর করতেন। ঝুমুর খালার বাবা অর্থাৎ এই আসফিয়াপুর নানা যিনি, উনিও তো তার এই ছোট মেয়েকে খুবই ভালোবাসতেন। এভাবে আদর আহ্লাদে বড় হচ্ছিলেন উনি। শাসন ছাড়া বড় হলে যেটা হয়, খুব দুরন্ত হয়ে যায় সবাই। উনিও দারুণ দুরন্ত হয়ে বড় হয়ে যাচ্ছিলেন আর কি। সবসময় দৌড়ঝাঁপ করতেন, দৌড়াদৌড়ি করতেন, মানে কখনোই উনাকে বাসার মধ্যে শান্তভাবে বসে থাকতে দেখা যেত না। ছোটাছুটি করা, দৌড়ঝাঁপ করা, এ গ্রাম থেকে ও গ্রামে বেড়ানো, গাছে ওঠা, পুকুরে ঝাঁপ দেওয়া, এই কাজগুলো না করলে ওনার পেটের ভাত হজমই হতে চাইতো না। উনি এই গ্রাম থেকে ও গ্রাম দৌড়াদৌড়ি করতেন। এদিকে হয় কি, এই যে ঝুমুর খালার যে নানা বাড়ি অর্থাৎ আসফিয়াপুর নানা বাড়ি, যেটা না ঝুমুর খালার যে নানা বাড়ি, এই ঝুমুর খালার নানা বাড়ি কিন্তু পাশের গ্রামেই ছিল। উনি কি করতেন, দৌড়ে সেই নানার বাড়িতে চলে যেতেন, সেখানে অনেকক্ষণ থাকতেন, আবার চলে আসতেন। যখনই দেখা যেত যে ঝুমুর খালাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, সবাই ধরে নিতেন যে সেই তার নানা বাড়িতে গেছে। নানা নানিও তাকে খুব ভালোবাসতেন। এভাবে উনি বড় হচ্ছিলেন। দেখতে দেখতে উনার বয়স প্রায় 11-12 বছর হয়ে যায়। আর এই সময়টাই হচ্ছে 1990 কি 99 সাল। উনি যেই পথ দিয়ে নানা বাড়িতে যেতেন, ওই পথের দুই পাশে হিন্দু এলাকা ছিল। ওখানে অনেক হিন্দু সম্প্রদায়ের লোকজন বসবাস করতেন। আশেপাশে ঝোপ জঙ্গলও ছিল। তো ওই পথে আবার বিশাল বড় একটা তেঁতুল গাছ ছিল। ওই তেঁতুল গাছের তেঁতুল আবার বেশ একটু মিষ্টি ছিল। এমনি তেঁতুলটা খুব টক হয়, কিন্তু ওই তেঁতুলটা অতটা টক ছিল না।
যার কারণে অনেকেই আবার ওই তেঁতুল গাছ থেকে তেঁতুল পারতেন। ঝুমুর খালা একদিন বিকেলবেলা কি মনে করে নানা বাড়ির দিকে দৌড় দিয়েছেন। যেতে যেতে ওনার চোখ পড়েছে ওই তেঁতুল গাছের একটা ডালে। উনি দেখতে পান বেশ বড় সড়ো এক থোকা তেঁতুল ধরে রয়েছে। আমরা যখন তেঁতুল গাছের দিকে তাকাই তখন আমরা দেখতে পাই কিছু কিছু তেঁতুল কিন্তু ঝোপার মতো হয়ে থাকে, তাকে কেউ থোকা বলে, কেউ ঝোপা বলে। তো এরকম এক ঝোপা তেঁতুল উনি দেখতে পান, যেই তেঁতুলগুলো বেশ বড় বড় ছিল। উনি দেখেই বুঝতে পারেন এগুলো পেকে গেছে। তখন কিন্তু তেঁতুলগুলো পেকে যাওয়ারই সিজন ছিল। অনেকেই তেঁতুল গাছ থেকে তেঁতুল পেড়ে ফেলেছে, কারণ ওই তেঁতুল গাছের তেঁতুলগুলো তো অনেক ভালো ছিল। তেঁতুল গাছটা বড় হলেও কোনো ডালেই তেঁতুল আসলে দেখা যেত না। বড় বড় চিকন বাঁশগুলো নিয়ে এসে ওই গাছের বিভিন্ন ডালের যেখানেই আসলে দেখা যেত তেঁতুল, লোকজন পেড়ে ফেলতো। তো উনি যখনই এই তেঁতুলটা দেখেছেন তখনই তো ওনার মনের মধ্যে লোভ জেগে গেছে, যারে এখানে এতগুলো তেঁতুল, এটা না পেরে তো যাওয়া যাবে না। নিশ্চয়ই কারো নজরে পড়েনি, এই জন্য এটা রয়ে গেছে। নজরে পড়লে তো এত নিচেই তেঁতুল থাকার কথা না। উনি তো গাছে উঠতে বেশ পটু। সুপারি গাছ, নারকেল গাছ, তেঁতুল গাছ, আম গাছ, জাম গাছ, সব গাছে উঠতেই উনি ছোটবেলা থেকেই পারদর্শী হয়ে গিয়েছিলেন। উঠে পড়লেন তেঁতুল গাছে। তেঁতুল গাছে উঠে পড়ার পর উনি এই তেঁতুল পাড়ছেন বলতে ওখানেই বসে বসে কিছু খাচ্ছেন আর কি। এর মধ্যে উনি হঠাৎ করেই ডাল থেকে পড়ে যান। ডালটা খুব বেশি উঁচু ছিল না, উনি পড়ে গিয়েই সেন্স হারান। ওনার যখন জ্ঞান ফেরে তখন উনি দেখতে পান যে উনি বাড়িতেই আছেন। এই ঝুমুর খালারই এক চাচাতো ভাই, তার নাম হচ্ছে মিলন। এই মিলন আবার এই সন্ধ্যার আগে এই পথ দিয়ে যাচ্ছিল, দেখে তেঁতুল গাছের নিচে কে যেন পড়ে আছে। তো এগিয়ে গিয়ে দেখে যারে এ তো ঝুমুর। সে আবার কাঁধে করে বাড়িতে দিয়ে যায় যেই তেঁতুল গাছের নিচে সে পড়েছিল। এরপর যখন তার জ্ঞান ফেরে বেশ রাতের বেলাতেই। জ্ঞান ফেরার পরপরই তার মধ্যে অস্বাভাবিক আচরণ লক্ষ্য করা যায়। কেমন যেন চুল এলোমেলো করে বসে আছে, চোখগুলো উপরের দিকে দিয়ে কেমন করে যেন উপরের দিকে তাকিয়ে আছে। যেই মেয়েটা এত চঞ্চল, হাসি খুশি, সে যেন কেমন গম্ভীর হয়ে আছে। এটা দেখার পর বাড়ির সবাই বেশ স্তম্ভিতই হয়। আর তেঁতুল গাছ থেকে পড়ে গিয়েও উনি যে খুব বেশি ব্যথা পেয়েছেন বা শরীরের কোথাও ভেঙে গিয়েছে, বিষয়টা এরকম না। এদিকে ঝুমুর খালার এরকম গম্ভীরতা দেখে খবর পাঠানো হয় তার নানার বাড়িতে, নানার কাছে, মানে ঝুমুর খালার নানার কথা বলছি আর কি। তো তার কাছে যখন খবর পাঠানো হয় তখন মোটামুটি রাত 11টা, সাড়ে 11টা বাজে। তো ওই প্রত্যন্ত এলাকাগুলোতে নদী অঞ্চলে এত রাত মানে হচ্ছে অনেক রাত। তখন তো ওইদিকে এভাবে ইলেকট্রিসিটিও পৌঁছায় নাই, সন্ধ্যার পরপরই মানুষ ঘুমিয়ে পড়ে। তো তাকে খবর পাঠানো হয়, উনিও আসেন। উনি টুকটাক ঝাড়ফুঁক জানতেন, মানে একদম সাধারণ ঝাড়ফুঁক আর কি, এগুলো উনি জানতেন। তো উনি দেখেই বুঝতে পারেন কোনো সমস্যা আছে। উনি টুকটাক ঝাড়ফুঁক দিয়ে কি করেছেন, উনি আবার চলে গেছেন। উনি বলেছেন যে ঠিক আছে, আমি কালকে একটা জায়গায় যাব, ওখানে গিয়ে কোনো একজন হুজুরের সাথে কথা বলবো। তো উনি গিয়েছেন। উনি সেখানে গিয়েছেন, এটা হচ্ছে চরমোনাই যেই পীর সাহেবের দরবার আছে আর কি। তো ওখানে একজন আলেম আসা যাওয়া করতেন। আর এই ঝুমুর খালার যিনি নানা, উনিও ওই চরমোনাইতে আসা যাওয়া করতেন, যার কারণে ওই আলেমের সাথে তার আগে থেকেই পরিচয় হয়েছিল। আর ওই আলেমের বাড়ি তো আশেপাশেই, তাকে উনি চিনতেন। উনি এই জিনভূত রিলেটেড বিষয়গুলো ট্রিটমেন্ট করতেন। এই কারণেই তার কথা যখন মনে আসে চলে যান তার কাছে। তার কাছে যাবার পর এই বিষয়গুলো খুলে বলেন। তো উনি বলেন যে আজকে তো বেলা হয়ে গেছে, এখন আর কিভাবে যাই, আপনি বাড়িতে চলে যান। বাড়িতে যাবার পর আপনি আমার জন্য অপেক্ষা করেন, ইনশাল্লাহ আগামীকাল সকাল সকাল আমি চলে আসব। আমার তো কাজ আছে, এখন তো হুট করে যেতে পারছি না। নানা তখন হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে আসছেন। তবে আসতে আসতে কিন্তু বেশ রাত হয়ে যায়, কেননা ওই সময়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, যদিও 1990-99 সালের দিকে নদীপথে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেও তো সময় লাগে। উনি যখন বাড়িতে আসেন তখন আর আসলে নিজের বাড়ি থেকে আবার এই ঝুমুর খালাদের যে বাড়ি, এখানে এসে তথ্য যে জানাবেন, উনি চিন্তা করলেন ঠিক আছে, কালকে সকালে তো হুজুর আসবেই, হুজুর আমার বাড়িতে আসলে তখন হুজুরকে নিয়ে একসাথে যাব, এখন আর না যাই। খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন। উনি যখন রাতের বেলা খাওয়া দাওয়া করে ঘুমোতে যাবেন তখন রাত 12টা, সাড়ে 12টার মতো বাজে। উনি চিন্তা করলেন যে আমি একটু টেবিলে বসে হালকা একটু কাজ করি। তো ওনার বিছানার পাশে একটা টেবিল ছিল। টেবিলে বসে হারিকেনের আলো জ্বালিয়ে কিছু একটা কাজ করার জন্য যখন বসেছেন, তো ওনার যেই জানালাটা, ওই জানালার বরাবরই ছিল বেশ বড়সড় একটা জাম গাছ। কি মনে করে ওনার নজর যায় জাম গাছের নিচের দিকে একটা ডাল আছে, ওই ডালের দিকে। তো ওনার কাছে মনে হলো ওই ডালটা একটু নড়ে উঠল, একটু ঝাঁকি দিয়ে উঠল। এটা বাতাসের কারণে হয়েছে বিষয়টা এরকম না। কেউ যদি কোনো ডালের উপর বসে পা দিয়ে ঝাঁকায় অথবা কেউ হাত দিয়ে কোনো ডালকে ঝাঁকি দেয় যেরকম হয়, মনে হচ্ছে ওরকম হইল। তো উনি চিন্তা করলেন যে হয়তোবা অন্য কারো কারণে হয়েছে। ওই ডালের উপর বড় কোনো পাখি, প্যাঁচা, বিশেষ করে নিশাচর যে পাখিগুলো, সেগুলো বসেছে। বসার পর হয়তোবা উড়ে গেছে বা কোনো কারণে বাদুড় এসে ঝুলে পড়েছে, এই কারণে এটা হয়েছে। উনি যখন এটা দেখলেন ওই দিকে আর বেশি খেয়াল করলেন না।
আবার উনি ওনার কাজে যখন মন দিবেন বলে চোখটা নামিয়েছেন, তখন আবারও ওই ডালটা নড়ে উঠল, মানে ঝনঝন শব্দ হলো। পাতা নড়লে যেরকম শব্দ ওরকম শব্দ হলো। তারপরেই মনে হলো ওনার টিনের চালের উপরে ধপাস করে কে যেন একটা পড়ল। কোনো বানর জাতীয় কোনো জিনিস বা হনুমান জাতীয় কোনো জিনিস যদি এক ডাল থেকে আরেক ডালে লাফ দেয়, যেই ডালটার উপরে বসে সেই ডালটাও কিন্তু পাতার সংঘর্ষে এক ধরনের শব্দ হয়। মনে হলো যে আবার সে কোনো একটা ডাল ছেড়ে দিয়েছে। মানে ডালে যখন ঝুলে পড়ে, ঝুলে পড়ার পর কিন্তু যদি ছেড়ে দেয় সেটা কিন্তু আবার উপরের দিকে উঠে একটা শব্দ হয়। আবার যখন কেউ যদি কোনো ডাল থেকে ঝাঁপ দেয় অন্য জায়গায়, তখন কিন্তু ডাল একটা শব্দ হয়। মনে হলো যে এরকম একটা শব্দ হওয়ার পরপরই টিনের চালের উপরে ধপাস করে কেউ একজন এসে বসেছে। আর যে বসেছে তার পায়ে স্যান্ডেল বা জুতা নাই। বানর বা হনুমান লাফ দিয়ে এসে চালের উপর পড়লে যেরকম শব্দ হয়, ওই রকম শব্দ। উনি যখন এরকম শব্দ পেয়েছেন, উনি চিন্তা করলেন কি পড়ল। উনি ঘর থেকে বাইরে বের হলেন, কিছুই দেখতে পেলেন না। চিন্তা করলেন হয়তো বা বড়সড় কোনো প্যাঁচা বা এই টাইপের কিছু বসেছে। তবে প্যাঁচা বা এই টাইপের কিছু বসলে তো টিনের চালের উপর নখের এক ধরনের ক্যাচ ক্যাচ আওয়াজ হওয়ার কথা। এই রকমটা কিন্তু হয়নি। উনি তেমন আর কিছু ভাবলেন না। উনি চিন্তা করলেন যে বাইরে যেহেতু বের হয়েছি, একটু ওয়াশরুমে যাই, একটু ফ্রেশ হয়ে তারপর ঘুমিয়ে পড়ব। গ্রামের ওয়াশরুমগুলো এগুলো তো ঘরের বাইরেই দেখা যায় আর কি। তো ওনাদের যে ওয়াশরুমটা ঘরের যে দূরে ছিল সেটা এরকম না, কাছাকাছি ছিল। তো উনি যখন ওয়াশরুমের দিকে গিয়েছেন, হঠাৎ করে মনে হলো যে যেই একটা জাম গাছ ছিল, ওই জাম গাছের কাছে কোনো একটা অবয়বের মতো দাঁড়িয়ে আছে। এই জিনিসটা উনি দেখলেন। উনি তাকালেন ওদিকে, উনি দেখলেন যে আসলেই তাই। ওইটার নিচে মনে হচ্ছে কোনো একটা লম্বা মানুষের মতো অবয়ব দাঁড়িয়ে আছে। উনি যেহেতু টুকটাক ঝাড়ফুঁক জানতেন, এটা বুঝতে আর বাকি রইল না এটা কোনো জিন জাতীয় জিনিস। উনি সেদিকের ভ্রুক্ষেপ না করে উনি ওয়াশরুমের দিকে যাবেন কি মনে করে আবার তাকিয়েছেন। যখন উনি তাকিয়েছেন, তখন দেখেন আরেকটা দৃশ্য। সেটা হচ্ছে ওই অবয়বটা সাঁ করে এক গাছ থেকে আরেক গাছের গোড়ায় চলে গেল। এত দ্রুত গেল, মানে দৌড়ে না, মনে হচ্ছে যে একদম বাতাসে ভেসে ভেসে অতি দ্রুততার সাথে, মানে 1 সেকেন্ডের মধ্যে বা 1 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে এক গাছের নিচ থেকে আরেক গাছের নিচে চলে গেল। ওই সময় যতটুকু চাঁদের আলো ছিল, এটাতে উনি স্পষ্ট বুঝেছিলেন এই অবয়বটা বেশ লম্বা ছিল, 10-12 ফুটের মতো লম্বা ছিল, একদম চিকন ছিল, হাত পাগুলো বেশ লম্বা চিকন, এরকমটা উনি বুঝতে পেরেছিলেন। উনি তাড়াতাড়ি ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বাইরে বের হয়ে কলপাট থেকে অজু করে ঘরে ঢুকেছেন। এর মধ্যে আর কিছু হয়নি। পরের দিন উনি সেই হুজুরের জন্য অপেক্ষা করছিলেন। হুজুর একদম ফজরের নামাজ পড়ে রওনা দিয়েছিলেন, যার কারণে তার আসতে খুব বেশি সময় লাগেনি। চলে আসার পর হুজুরকে সাথে নিয়ে উনি ওই বাড়িতে যান, অর্থাৎ এই যে ঝুমুর খালাদের যে বাড়ি, সেখানে উনি যান। যাওয়ার পর ঝুমুর খালাকে দেখেই উনি বুঝতে পেরেছিলেন যে এটা জিন জাতীয় সমস্যা। উনি ঝুমুর খালার উপরে জিন হাজির করার চেষ্টা করেন। অনেকক্ষণ চেষ্টার পর অবশেষে ওই জিনটা হাজির হয়। জিনটা হাজির হবার পর বলছে, আমাকে কেন হাজির করা হয়েছে? তখন এই হুজুর বলছেন, তুমি কেন এই মেয়েটার পিছনে পড়ছো? একে ছেড়ে দাও। তখন বলে যে না, ওকে ছেড়ে তো আমি যাব না, এই মেয়ের জন্যই আমি অনেক কিছু ছেড়েছি, সুতরাং একে ছাড়া আমার পক্ষে সম্ভব না। এই বলেই নাকি জিনটা ওখান থেকে চলে যায়। হুজুর যে একটা কঠিন বেষ্টনী দিয়েছিলেন, এই বেষ্টনী ভেদ করে সে অনায়াসেই চলে যায়। মনে হচ্ছে এই বেষ্টনীর দাম তার কাছে একদমই নাই, কোনো বাধাই সৃষ্টি করতে পারে না এই বেষ্টনী। হুজুর যখন দেখলেন যে এই বেষ্টনী ভেদ করে অনায়াসে জিনিসটা চলে গেছে, তখন হুজুর বুঝতে পারলেন তার আসলে এই ক্ষমতা নাই এই জিনকে বন্দি করা বা একে নিয়ে আর বেশি সামনে আগানোর। তখন ওই হুজুর বলে দিলেন যে আমার পরিচিত একজন হুজুর আছে, উনি জিন বন্দি করতে খুবই পারদর্শী, অনেক শক্তিশালী জিনদেরকে উনি বন্দি করেছেন। আমার এই বিদ্যা এতটা জানা নাই, আপনি সেই হুজুরের কাছে যান, ঠিকানা দিয়ে দেন আর কি। তো সেই হুজুরের কাছে যাওয়ার পর ওনাকে আমার নাম বলবেন, আশা করছি যে উনি এই সমাধানটা করবেন। তবে আমি যেমন আপনাদের বাসায় আসছি, এই হুজুর কারো বাসায় যান না, উনি ওনার বাড়িতেই থাকেন। আপনি এই ঝুমুরকে নিয়ে সেখানে যান, আশা করছি ইনশাল্লাহ কাজ হবে। তো তার কাছ থেকে ঠিকানা নিয়ে সেই হুজুরের কাছে যান। তো হুজুরের বাড়িটা এই বরিশাল বিভাগেরই কোনো একটা জেলায় ছিল আর কি। এক্স্যাক্ট কোথায় ছিল এটা অবশ্য এই আসফিয়া আপু বলতে পারেননি, তবে এতটুকু বলেছেন তার নাম হচ্ছে ইউসুফ হুজুর। তো তার কাছে যান আর কি। তো তার কাছে যাবার পর ইউসুফ হুজুর যখনই দেখেছেন এই ঝুমুর খালাকে, উনি তো বুঝতে পারছেন যে সমস্যাটা কি। উনি ঝুমুর খালাকে সামনে বসিয়ে জিন হাজির করার জন্য যে আমল আছে সেটা করা শুরু করেন। খুব বেশিক্ষণ সময় লাগে নাই, অল্প সময়ের মধ্যেই এই ঝুমুর খালার শরীরের উপরে ওই জিনটা হাজির হয়ে যায়। আর কণ্ঠটা ছিল পুরুষ এবং মহিলা যদি মানে মিশ্রিত কণ্ঠ যেরকম হয় এরকম কণ্ঠ। অনেক সময় আমরা হিজড়া সম্প্রদায়ের জানা আছেন আর কি, তাদের কণ্ঠটা এরকম মাঝে মাঝে শুনতে পাই। নারী কণ্ঠও না, পুরুষ কণ্ঠও না, একটা মিক্সড একটা কণ্ঠ এইরকম। তবে এই কণ্ঠটা এতটা তীক্ষ্ণ ছিল, মনে হচ্ছে প্রত্যেকটা শব্দ
প্রত্যেকের মাথায় গিয়ে হিট করছে, মাথা ব্যথার কারণ হয়ে যাচ্ছে, এমন তীক্ষ্ণ শব্দ ছিল প্রত্যেকটা ওয়ার্ড। তো এই জিনটা হাজির হয়ে বলছে, আবার আমাকে কেন ডাকা হয়েছে? আমি তো বলছি যে এই মেয়েকে ছেড়ে আমি যাব না, এই মেয়ের কারণে আমি অনেক কিছু ছেড়েছি, একে ছেড়ে তো আমি যেতে পারবো না, সম্ভব না। তখন সেই ইউসুফ হুজুর বলেন, কি সম্ভব না সেটা অনেক পরের বিষয়। তুমি আমার গণ্ডির মধ্যে চলে আসছো, তুমি এটা ভেবো না তুমি ইচ্ছা মতো এই গণ্ডি ছেড়ে যেতে পারবা। আমি সেই হুজুর না, তুমি অবশ্যই একে ছেড়ে যাবা। তখন ওই জিনটা বলে, না, সম্ভব না। এটা বলতে বলতে ওই হুজুর নাকি ওই জিনটাকে বন্দি করে ফেলেন। আর বন্দি যখন করে ফেলেছেন তখন ওনার কয়েকজন স্টুডেন্টকে বলেন যে একটা বিশেষ পদ্ধতি বলেন আর একটা জায়গার কথা বলেন, যে ওখানে গিয়ে মাটির অনেক নিচে যেন এই বোতলটা মাটির নিচে পুঁতে দেওয়া হয়। এরপর এই হুজুর কিছু কথা বলেন, সেটা হচ্ছে এই যে জিনটা, এই জিন সম্পর্কে ওনার যেই আছে আর কি, যে সমস্ত অনুসারী জিন আছে, এই অল্প সময়ের মধ্যে উনি তথ্য নিয়েছিলেন। সেটা হচ্ছে এই জিনটার নাম হচ্ছে রুবালা। এই রুবালা খুবই শক্তিশালী একটা জিন, আর এই রুবালা জিনটা মূলত গোত্র ছেড়ে একটা জিন। তবে এই গোত্রের ভেতরেই ছিল, এর বাবা গোত্রের রাজা। এরা 7 ভাই বোন, কয়জন ভাই কয়জন বোন এটা বোঝা যায় না বা জানা যায়নি, 7 ভাই বোন। যখন এই রুবালা এই মেয়ের পিছু পড়ে, এই খবরটা যায় এই গোত্রপ্রধান তার বাবার কাছে আর কি। এরা পিশাচ শ্রেণীর জিন, এরা মানুষদেরকে খুবই তুচ্ছতাচ্ছিল্য করে, মানুষদের সংস্পর্শে আসবে এটা এরা আসলে মানতে চায় না। ওই গোত্রপ্রধান অর্থাৎ রুবালার বাবা বলেন যে, ছি, তুমি শেষ পর্যন্ত একটা ইনসান নারীর প্রেমে মজে তুই আমাদের গোত্র ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিস, এটা তো আমাদের উসুলের খেলাফ, আমাদের বৈশিষ্ট্যের সাথে এটা যায় না, তুমি এটাকে ছেড়ো, এখনো সময় আছে, আর আমি কোনো কথা শুনতে চাই না। তখন নাকি রুবালা তার বাবাকে বলছে, না, আমি একে ছেড়বো না, আমি একে বিয়ে করব। তখন রুবালার বাবা বলছেন, তোমার হাতে 2টা পথ, কোনটা তুমি বেছে নিবা? 1, তুমি এই গোত্রে থাকবা আমার সন্তান হয়ে, নতুবা দ্বিতীয় পথ হচ্ছে তুমি এই গোত্র ছেড়ে চলে যাবা ওই মেয়ের কাছে। তুমি কোনটা বেছে নিতে চাও? এই রুবালা হচ্ছে তার 7 সন্তানের মধ্যে সবচেয়ে ছোট, খুব আদরের। তখন নাকি রুবালা তার বাবাকে বলে সে এই মেয়ের কাছে চলে যেতে চায়, অর্থাৎ এই যে ঝুমুর খালা, সে ঝুমুর খালার কাছে চলে যেতে চায়। এটা শোনার পর তার বাবা এতটা ক্ষিপ্ত হয়েছে যে, এত বড় সাহস তোর, তুই শেষ পর্যন্ত এই ইনসান নারীর প্রেমে মজে তুই আমাদের গোত্র ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিস। এরপর থেকে তোর সাথে যাই হোক না কেন, যত অঘটন ঘটুক না কেন, তোকে যদি কেউ মেরেও ফেলে বন্দি করে, এই গোত্রে তোর স্থান হবে না, এবং এই গোত্রের কেউ যদি তোর সাথে কোনো ধরনের যোগাযোগ রাখে বা চেষ্টা করে, তাহলে তার পরিণতিও তোর মতোই হবে, তাকেও এই গোত্র থেকে চলে যেতে হবে। তারও কোনো ধরনের কোনো সমস্যায় আমি কাউকে পাঠাবো না বা কাউকে পাঠানোর জন্য সম্মতি দেব না। এরপরই নাকি ওই রুবালা ওই গোত্র থেকে বিচ্যুত হয়ে পড়ে। তারপর থেকে এই ঝুমুর খালার পিছনে এমনভাবে লাগছে, কোনোভাবেই সে এই ঝুমুর খালাকে ছেড়ে যাবে না। সেই হুজুর এই বিষয়গুলো বর্ণনা করেন ইউসুফ হুজুর বলেন যে, আলহামদুলিল্লাহ, ওকে বন্দি করে ফেলেছি, আশা করছি যে আর কিছু হবে না ইনশাল্লাহ, আপনারা চলে যান। তো এরপর থেকে দেখা যায় এই ঝুমুর খালা একদম স্বাভাবিক হয়ে যান। তবে ওই হুজুর কিছু পরামর্শ দিয়েছিলেন যে এভাবে হুটহাট করে এত দৌড়ঝাঁপ করা যাবে না, গাছে উঠা যাবে না। ওই গাছে উঠেই তো বিপদটা উনি পড়ছেন আর কি। ওই তেঁতুল গাছে ওই সন্ধ্যার সময় ওই রুবালা সে তার গোত্রে ফেরত যাওয়ার জন্য ওখানে বসেছিল যে একটু বিশ্রাম নিয়ে চলে যাবে। তখন নাকি এই ঝুমুর খালা গাছে উঠছেন, আর তখনই তার নজরটা পড়ে যায়। তারপরে তো এই ঘটনা। এরপর থেকে এই ঝুমুর খালা একদম সুস্থ স্বাভাবিক হয়ে যান। তবে ওই যে রাতের বেলা ঝুমুর খালার নানা যিনি, উনি যেটা দেখেছিলেন এটা রুবালাকেই দেখেছিলেন। রুবালা তার উপর নজর রাখছিল। আসলে ঘটনাটা কি হয়, কারণ আসলে সে তো গোত্র থেকে বিচ্যুত হয়েই গেছে, এই জন্যই সে সবার উপর নজর রাখছে। সে যে গেল ওই চরমনাইতে একজন আলেমের কাছে, আসলে ঘটনাটা কি, সেই সাথেই ছিল। সে অবজার্ভ করে বুঝতে পেরেছিল যে এই হুজুর খুব বেশি করতে পারবে না, মানে তার কোনো ক্ষতি, এই জন্যই সে আসলে তার সাথেই ছিল। রাতের বেলা সে যখন ওই ওয়াশরুম থেকে বাইরে বের হয়ে আসে, তখন সে তাকে দেখে নেই, যাওয়ার সময় দেখেছিল, মানে তার পুরোটা সময় তার সাথেই ছিল, যে আসলে কোথায় যায়, কি করে না করে। এরপরে কেটে যায় বেশ অনেকগুলো দিন, প্রায় 7-8 বছর কেটে যায় একদম স্বাভাবিকভাবেই। এদিকে ঝুমুর খালার বয়স 18-19 হয়ে গেছে। তাকে কিন্তু এই ঘটনার পর ঢাকাতে নিয়ে আসা হয়েছিল। এই যে আসফিয়াপুর মা যিনি, অর্থাৎ উনি তো মেজো, আর ওনার কাছে নিয়ে আসার পরেই তাকে বিয়ে দেওয়ার জন্য বিভিন্ন পাত্র খোঁজা হচ্ছিল। একটা পর্যায়ে ভালো ছেলে পাওয়া যায়, তার সাথে বিয়ে দেওয়া হয়।
তো খালু খুব ভালো ছিলেন, খালুর মা বাবা জীবিত ছিল না, যার কারণে এই ঝুমুর খালা উনি বেশ স্বাধীনতা তো পেতেনই, তবে তার যেই সমস্যাগুলো, তার যে যত্ন আতিপ, ধরেন যে উনি তো একটা বড় ধরনের একটা ঝক্কি ঝামেলা পার হয়ে আসছেন, যদিও বা অনেকটা দিন উনি সুস্থ স্বাভাবিক, তারপর ওনাকে কিছু নিয়ম মানতে হতো। তো এই নিয়মগুলো মনে করিয়ে দেওয়া, টেক কেয়ার করা, এটা কিন্তু খালু জানতেন, কিন্তু সবসময় তো উনি বাড়িতে থাকতেন না, বিশেষ করে ওনারও তো কাজ আছে। এই জিনিসগুলো যে মনে করিয়ে দেবেন, এই জিনিসটা আসলে তাকে নিজে থেকেই মনে করতে হতো, নিয়ম কারণগুলো মেনে চলতে হতো। তো এভাবে চলছিল। বিয়ের বছরখানেক পর ওনার একটা সন্তান হয়, একটা কন্যা সন্তান হয়। কন্যা সন্তান হওয়ার পর একটা পরিবর্তন ওনার মধ্যে দেখা যায়। সেটা হচ্ছে হঠাৎ করে তার আচার আচরণ চেঞ্জ, পাগলামি করছেন না ওরকম, তবে দেখা যায় যে উনি ওনার মেয়েকে সহ্য করতে পারছেন না, এমনকি ওনার হাজব্যান্ডকেও সহ্য করতে পারছেন না, অথচ ওনার হাজব্যান্ডের সাথে তার খুবই ভালো সম্পর্ক। হঠাৎ করে এরকম পরিবর্তন, বিশেষ করে মেয়ে হওয়ার বেশ কিছুদিন পর থেকেই এই বিষয়টা, তো তার হাজব্যান্ডের কাছে ভালো লাগছে না যে হঠাৎ করে এরকম সমস্যা, মেয়ের প্রতি তার একটা বিতৃষ্ণা, মেয়ের কাছে যায় না, মেয়েকে খাবার খাওয়াতে চায় না। এটা তো হওয়ার কথা না, কিন্তু এমনটা হচ্ছে কেন? এই বিষয়টা আবার তখন ঝুমুর খালার যিনি বাবা, তাকে বিষয়টা জানিয়েছেন, অর্থাৎ এই আসফিয়াপুর নানা তাকে জানিয়েছেন। নানাকে যখন জানিয়েছেন, নানা এই বিষয়টা যখন শুনলেন, উনি তো বেশ চিন্তিত হয়ে পড়েন যে রুবালাকে তো অনেকদিন আগেই বন্দি করা হয়েছে, তাহলে হঠাৎ করে এই সমস্যা কেন হচ্ছে? উনি তখন এই খালুকে বলেন যে তুমি এই ঝুমুরকে নিয়ে বাড়িতে চলে আসো, তো তারপর দেখি কি করা যায়। বাড়িতে নিয়ে চলে আসছে আর কি। বাড়িতে আসার পর ওনাকে খুব চোখে চোখে রেখেছেন, এই ঝুমুর খালার যিনি বাবা খুব চোখে চোখে রাখছেন যে কি করে না করে। উনি দেখছেন যে তার বাচ্চাকে সে খুব বকাঝকা করে, এত ছোট বাচ্চা, সে তো এসব বোঝে না, কান্নাকাটি করে, কিন্তু কান্না থামানোর জন্য তার কোনো প্রচেষ্টা নেই। অন্যরা উল্টো ঝুমুর খালাকে বকে, এই তুই বাচ্চার সাথে এরকম করিস কেন? দেখা যাচ্ছে যে খালুর সাথে সে খারাপ আচরণ করছে। খালু কিন্তু সবকিছু মুখ বুজে সহ্য করছেন। উনি জানেন যে কোনো একটা সমস্যা আবার হয়েছে। ঝুমুর খালার সাথে আগে যে সমস্যা ছিল এটা উনি জানতেন। উনি অপেক্ষায় আছেন এই সমস্যার সমাধানের জন্য, যে কোনো মূল্যে সমস্যার সমাধান করতে হবে। এদিকে এক রাতে ঘটে যায় ভয়ঙ্কর একটি ঘটনা। সেটা হচ্ছে যে এই ঝুমুর খালা খালু একটা ঘরে শুয়েছিলেন, আর ঝুমুর খালার বাবা অর্থাৎ আসফিয়াপুর নানা উনি আরেকটা ঘরে ছিলেন। হঠাৎ করে একটা শব্দ এই ঝুমুর খালার বাবার কানে ভেসে আসে। মনে হলো যে ঝুমুর খালার ঘর থেকে দরজা খুলে কেউ বের হয়েছে। এই শব্দ শোনার সাথে সাথে উনি বালিশ থেকে মাথাটা উঁচু করে একটু বোঝার চেষ্টা করেন যে শব্দটা কোন দিকে যায়। উনি শব্দটা যতটুকু বুঝতে পারছিলেন, তাতে মনে হচ্ছে এই শব্দটা আস্তে আস্তে ওই পুকুর পাড়ের দিকে যাচ্ছে। শব্দটা আস্তে আস্তে ক্ষীণ হয়ে আসছে, ওটা আস্তে আস্তে পুকুরের দিকে যাচ্ছে, অন্যদিকে যাচ্ছে না। তখন ওনার সন্দেহ বাড়ে, আরে এই রাতের বেলা এখন পুকুর পাড়ের দিকে কে যায়? উনি তখন উঠে দরজাটা আস্তে করে খুলে দেখেন যে আরে এ তো ঝুমুর খালা, তার কোলে তার বাচ্চা মেয়েটা, সে পুকুর পাড়ের দিকে যাচ্ছে। এত রাতের বেলা বাচ্চা কোলে নিয়ে পুকুর পাড়ের দিকে যাচ্ছে, বিষয়টা তার সন্দেহ লাগে। উনি আস্তে আস্তে পা টিপে টিপে ঝুমুর খালার পেছন পেছন যেতে থাকেন। ঝুমুর খালা যেন টের না পায় এমনভাবে যাচ্ছেন উনি। উনি যখন আস্তে আস্তে কাছাকাছি গিয়েছেন, এই সময় খেয়াল করেন ঝুমুর খালা তার কোলে থাকা বাচ্চাটাকে পুকুরের পানিতে ছুঁড়ে ফেলার জন্য অ্যাটেম্প্ট নিয়েছেন। আমরা যদি কোনো কিছু পানিতে ছুঁড়ে ফেলতে চাই, ঠিক ছুঁড়ে ফেলার পূর্ব মুহূর্তে আমরা যেরকম অ্যাটেম্প্ট নেই, ওই রকম অ্যাটেম্প্ট নিয়েছেন। শরীরে শক্তি সঞ্চয় করছেন, এখনই ছুঁড়ে ফেলবেন। যেই না ছুঁড়ে ফেলবেন, এমন সময় নানা পেছন থেকে খপ করে ঝুমুর খালার মেয়েকে চেপে ধরেন। চেপে ধরে এক হ্যাচকা টানে তার কোলে নিয়ে নেন এবং উনি ধমকাতে থাকেন, এই তুই কি করিস, এটা মেয়েটাকে পানির মধ্যে ফেলছিস কেন? ওই সময় আবার কি হয়, খালুও দৌড়ে চলে আসছেন। তো খালু বলেন যে উনি যে ঝুমুর খালার উঠে যাওয়ার সময়টা টের পেয়েছেন। উনি চিন্তা করছে ওয়াশরুমে যাচ্ছে। তখন অন্ধকারের মধ্যে হাতটা পাশে পড়ে, তার বাচ্চা যেখানে আছে সেখানে দেখেন বাচ্চা নাই, ওই জায়গাটা খালি। চিন্তা করেন কি ব্যাপার, বাচ্চা কোলে নিয়ে তো রাতের বেলা ওয়াশরুমে যাওয়ার কথা না। তখন মূলত উনি আবার পেছন পেছন বের হয়েছেন, এই জন্য উনি তাড়াতাড়ি কাছে চলে আসতে পেরেছেন। তখনও কিন্তু ঝুমুর খালা যে একদম পোজেসড অবস্থা, বিষয়টা এরকম না, কিন্তু উনি কিছু বলতে পারতেছেন না। উনি ও করে এরকম কিছু বলতেছেন, উনি আসলে ওনার সেন্সের মধ্যেও ভাবে নাই, কিন্তু পোজেসড অবস্থায় আছেন এটাও বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে স্বাভাবিক, কিন্তু ঘুমের ঘোরে আছেন এরকম মনে হচ্ছে। তখন তাকে নিয়ে যাওয়া হয়। এদিকে পরিবারের সদস্যরা চিন্তিত হয়ে কি হলো, রাতের বেলা এরকম ঘটনা কেন ঘটলো। এর পরের দিনই মূলত এই যে ঝুমুর খালার যিনি বাবা অর্থাৎ আসফিয়াপুর নানা, তখন আবার এই যে ঝুমুর খালার যিনি আবার নানা ছিলেন আর কি, সবাই যোগাযোগ করেন, একত্রে বসে সিদ্ধান্ত হয় সেই ইউসুফ হুজুরের কাছে আবার যাবেন। কেন এই সমস্যাটা হলো? এরপর সেই ইউসুফ হুজুরের কাছে ওনারা যান, কিন্তু গিয়ে একটা দুঃসংবাদ পান। এই ইউসুফ হুজুর বেশ কয়েক বছর আগেই বার্ধক্যজনিত কারণে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন।
এখন কি হবে, এই সমস্যার সমাধান এখন কিভাবে হবে, এটা নিয়ে তো খুব চিন্তায় পড়ে গেলেন যে কার কাছে যাব। এই রুবালা কি আবার ফেরত আসলো, নাকি নতুন কোনো জিন এসে উপদ্রব শুরু করেছে। এদিকে হয় কি, এক রাতে খালু শুয়ে আছেন, হঠাৎ করে ঘুমের ঘোরে মনে হলো তার বুকের উপর ভয়ঙ্কর কিছু চেপে বসেছে। তাকিয়ে দেখেন এই ঝুমুর খালা তার বুকের উপর চেপে বসেছেন, তার চুল এলোমেলো, তার গলা চেপে ধরেছেন, বলছেন যে তুই আমাকে কি ছাড়বি, তুই আমাকে ছাড়, আর এই ঝুমুরকে কোনো ধরনের কোনো কষ্ট দিবি না, যদি কোনো ধরনের কষ্ট দিসিস তাহলে কিন্তু তোকেও আমি শেষ করে দিব। তো এই যেরকম কথা বলছে, খালু তো চিৎকার করার চেষ্টা করছেন। তো এরকম চিৎকার চেঁচামেচির ভেতর দিয়েই কিন্তু আমার এই যে ঝুমুর খালার বাবা অর্থাৎ আসফিয়াপুর নানা, উনি এই শব্দটা শুনে তাড়াতাড়ি করে ওনাদের ঘরে ঢুকে পড়ছেন। ঘরে ঢুকেই বুকের ওপর থেকে ঝুমুর খালাকে সরিয়ে দিয়েছেন। তখন ঝুমুর খালা একটু স্বাভাবিক হয়েছেন, উনি আসলে বলতেই পারেন না এগুলো কি হচ্ছে। এদিকে এই যে খালু, উনি ঘুমের ঘোরে একটা স্বপ্ন দেখতে থাকেন। উনি স্বপ্নে দেখেন একটা অবয়ব, ভয়ঙ্কর চেহারা একটা অবয়ব, তাকে বলছে তুই এই মেয়েটাকে এমনি এমনি ছেড়ে দে, তোকে আমি অনেক কিছু দেব, স্বর্ণ দেব, এটা দেব, সেটা দেব, এরকম অনেক কিছু দেওয়ার লোভ দেখায়। শুধু তাই না, এই খালু উনি যেই আলমারির মধ্যে জামা কাপড় রাখতেন, জামা কাপড় নেওয়ার সময় দেখতেন যে জামা কাপড়ের ভাঁজে ভাঁজে অনেক মোটা মোটা স্বর্ণের গহনা আছে। উনি বুঝতে পারতেন যে এই স্বর্ণের গহনা তাকে লোভ দেখাচ্ছে, ওই পিশাচটা, রুবালা পিশাচটা লোভ দেখাচ্ছে। স্বপ্নের মধ্যে দেখায় যে এই যে স্বর্ণের গহনাটা আমি তোকে দিলাম, তুই এটা নে। উনি কি করতেন, যখনই দেখতেন যে স্বর্ণের গহনা এরকম দামি দামি জিনিস, যেটা যেখানে ছিল ওটা ওখানেই রেখে দিতেন। পরে গিয়ে দেখতেন ওটা নাই, কারণ উনি ওটা গ্রহণ করেন নাই। ওটা আবার নিয়ে যেত নাকি, যেহেতু উনি ওটা অ্যাকসেপ্ট করতেন না। উনি স্বপ্নের মধ্যেই বলতেন তুই যত চেষ্টাই করিস আমি ঝুমুরকে ছাড়ব না, তুই ছেড়ে চলে যা, তুই অহেতুক আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা বাঁধাতে আসছিস, তুই যা, চলে যা। তো এইভাবে নাকি কথা কাটাকাটি হতো। ঝুমুর খালাও নাকি স্বপ্নের মধ্যে দেখতেন যে ওই জিনিসটা আসে, এসে তাকে বলে তুই তোর স্বামীকে ছেড়ে দে, তুই আমার কাছে চলে আয়। এখন কথা হচ্ছে যে এই রুবালা এত শক্তিশালী, সে কেন স্বপ্নের মধ্যে এসে জিনিসগুলো বলে, কেন সে এসে ঝামেলা করছে, আসলে ঘটনাটা কি? এত শক্তিশালী হয়েও কেন সরাসরি এসে হিট করতে পারছে না, সেইভাবে কেন পরোক্ষভাবে হিট করছে, এটা আসলে বুঝতে পারছে না ওনারা। খোঁজখবর নেওয়ার চেষ্টা করছেন যে কোথায় ভালো কোনো হুজুর আছে। তবে এক পর্যায়ে একজন ভালো হুজুরের সন্ধান পান। সেই হুজুর অনেক কঠিন কঠিন সমস্যার সমাধান আল্লাহর রহমতে করেছিলেন। সেই হুজুরের কাছে গিয়ে বিষয়গুলো যখন খুলে বলেন, তখন সেই হুজুর বলেন যে ঠিক আছে, আমি একটু তথ্য সংগ্রহ করি, এরপর আমি আপনাদের বাড়িতে আসবো ইনশাআল্লাহ। এটা আপনাদের বাসায় বসে কাজ করতে হবে, এখানে বসে কাজ করা যাবে না। এরপর উনি কয়েকদিন সময় নেন। এই সময়ের মধ্যে উনি বেশ কিছু আমল দেন, সেগুলো পালন করতে বলেন যে এগুলো করে যেতে হবে উনি আসার আগ পর্যন্ত। তো উনি এসেছেন, উনি একাই এসেছেন। উনি যখন আসেন, উনি বলেন যে রাতের বেলা উনি একটা কাজ করবেন। এই ঝুমুর খালার যে ঘর, এই ঘরে বসে কাজ করবেন উনি। ঝুমুর খালা সেই ঘরে থাকবে। যা কিছু হয়ে যাক, বাইরে যত ভয়ঙ্কর কিছুই হোক না কেন, কোনো অবস্থাতেই বাইরে বের হওয়া যাবে না, এটা উনি বলে দেন। ঝুমুর খালার যেই মেয়ে, ছোট মেয়ে, তারপরে খালু, তাদেরকে অন্য রুমে থাকতে হবে, এরকম একটা বিষয় বলে দেন। রাতের বেলায় এশার নামাজের পর, ও সময় তো এশার নামাজের পর কেন, মাগরিবের নামাজের পরপরই মানুষজন ঘুমিয়ে যেত। তাও কিন্তু খুব বেশি দিন আগের কথা না, এটা আমরা বলছি এই 2000 সাল বা তার কয়েক বছর আগের কথা আর কি। কিন্তু প্রত্যন্ত এলাকা তো, সেই এলাকাগুলোর বাস্তবতায় আর কি আমাদেরকে বিষয়টা চিন্তা করতে হবে। একদম শহরের বাস্তবতায় তো আমরা চিন্তা করলে এটা বুঝতে পারবো না। এশার নামাজের পর উনি কাজ শুরু করেছেন। কাজ শুরু করার কিছুক্ষণ পরেই মনে হচ্ছে আশেপাশে ঝড় বাদল শুরু হয়ে গেছে, ভেঙে চলে যাচ্ছে সবকিছু। এটা যে একটা কাকতালীয় বা মায়াজাল বিষয়টা এরকম নয়, এমন ঝড় বাদল শুরু হয়েছে, গাছগুলোর ডালগুলো চালের উপর আছড়ে পড়ছে, অথচ সেই সময়টা ঝড় বাদলের সময় না। চিৎকার চেঁচামেচি বাইরে, অনেক চেঁচামেচি। এদিকে ওনারা তো বুঝতে পারতেন যে এই ধরনের সমস্যার সমাধান যখন কেউ করে, এই ধরনের আলামতগুলো দেখা যায়। ওনারা তো বাইরে থেকে বের হচ্ছে না। শব্দ শোনা যাচ্ছে, ঝুমুর খালা চিৎকার করছেন, এরকম শব্দ শোনা যাচ্ছে। তো ওনারা আর বের হচ্ছেন না। অনেকক্ষণ পর সবকিছু একদম স্বাভাবিক। তারপর ওনারা কি বের হবেন? না, বের হওয়া যাবে না। উনি বলেছিলেন যে ফজরের আজানের আগ পর্যন্ত কেউ বের হবে না, যা কিছু হোক না কেন বের হওয়া যাবে না। এরপর ওনারা ফজরের আজান যখন শুনেছেন, এরপর বের হয়েছেন। বের হওয়ার পর ওই ঘরে গিয়ে দেখেন ঝুমুর খালা বিছানার উপর একদম দিব্যি স্বাভাবিকভাবে ঘুমিয়ে আছেন নিশ্চিন্ত মনে। উনাকে দেখে বেশ ভালো সুস্থ স্বাভাবিক বলেই মনে হচ্ছিল। আর যে হুজুর, উনি নাই,
দরজা খোলা। সবাই তো চিন্তায় পড়ে গেলেন। সর্বনাশ, কি হলো? হুজুরকে কি তুলে নিয়ে গেল জিনে, নাকি মেরে ফেললো? কি হলো? সবাই তো চিন্তায় পড়ে যান। এদিকে হুজুরের ফোন নাম্বারও নাই। তখন তো ফোনের ব্যবহার এতটা শুরু হয় নাই। হ্যাঁ, ফোন ছিল, ওই যে দোকানে দোকানে ছিল, বাজারে দেখা যেত একটা ফোনের দোকান, ওই কয়েক টাকা দিয়ে ফোন করতে হতো, ওরকম আর কি। তো হুজুরের ফোন নাম্বারও ছিল না, হুজুর আসছিল না দূর থেকে। তো হুজুর কোথায় চলে গেলেন, কোনো বিপদ আপদ হলো কিনা, এটা নিয়ে ওনারা খুব চিন্তিত ছিলেন। এরপর হুজুরের সন্ধানে মূলত যে যাবেন, এই বিষয়েও কিন্তু আমার নিষেধ ছিল যে আপনারা কিন্তু আমার সন্ধান করার চেষ্টা করবেন না, যা কিছুই হোক না কেন। এদিকে এই বাড়ির লোকজন হুজুরের সন্ধানে যেতেও পারছেন না। 1-2 দিন পর হুজুর নিজেই আসেন। নিজেই আসার পর উনি বেশ কিছু এমন চমকপ্রদ তথ্য দেন যেটা আসলে গায়ে উড়ে ওঠার মতো। উনি বলেন যে এই যে রুবালা, এই রুবালা মূলত যেখানে বন্দী ছিল, ওখানে যখন একটা কাজ ধরা হয়, এক্সকেভেটর দিয়ে মাটি খনন করা হচ্ছিল, তখন এই বোতলটা ভেঙে যায় আর রুবালা বের হয়ে আসে। দীর্ঘদিন সে ওই বোতলের মধ্যে বন্দী থাকার কারণে তার শক্তি এতটাই কমে গিয়েছিল, একদম স্বাভাবিক একটা জিন যার তেমন কোনো শক্তিই নেই, হাঁটাচলা করার শক্তি আছে, এরকম একটা জিন হয়ে যায়। তার কোনো শক্তি ছিল না, এদিকে তার শক্তি বৃদ্ধির দরকার ছিল, এদিকে এই মেয়ের কারণে সে বন্দী ছিল, তার শক্তি কমে গেছে, এটা তো একটা সমস্যা। এদিকে তার শক্তি বৃদ্ধিও প্রয়োজন, শক্তি বৃদ্ধি করতে হলে তার অন্য জিনদের সাহায্য সহযোগিতা প্রয়োজন। এভাবে সে অন্য একটা জিনকে অনুরোধ করে, সেই জিন যেন তার রুবালার যে গোত্র আছে, এই গোত্রে গিয়ে তার একজন ভাই, তার তো বেশ কয়েকজন ভাই ছিল, ভাইদের মধ্যে একজনের নাম বলে তাকে খুঁজে বের করে রুবালার কথা বলতে, যে সে তাকে ডেকেছে। তো সেই জিনটা যায়, সেই ভাইকে বলে, সেই ভাই নাকি কোনোভাবেই আসতে রাজি না, কয় না, যাওয়া যাবে না, আমার বাবা জানলে আমাকেও গোত্র থেকে বের করবে, এটা আমাদের গোত্রের নিয়ম না, গোত্র থেকে একবার বাইরে বের হয়ে গেলে তার সাথে আমরা কেউ যোগাযোগ রাখতে পারি না, সে যত আপনজনই হোক না কেন। তো এইভাবে সে জিন ফেরত আসে, বলে সে তো দেখা করতে চায় না। ও আবার পাঠায় যে যাও, তুমি আবার যায় বলো যে তোমার ভাই একটু একবারের জন্য দেখা করতে চায়, কাউকে বলবো না আমরা। এভাবে বারবার বলার পরে একটা পর্যায়ে সেই ভাইয়ের মনটা একটু নরম হয়, সে নাকি রুবালার সাথে দেখা করতে আসে। রুবালা তো খুব কান্নাকাটি করে যে ভাই আমি খুব অসুস্থ হয়ে গেছি, এটা সেটা, মানে এইভাবে অনেক অনুনয় বিনয় করে যে ভাই আমার শরীরে শক্তি দরকার, আমার শরীরে কোনো শক্তি নাই, তুমি বাবাকে গিয়ে বলো যে যেই মেয়ের কারণে আমি এত বছর বন্দী ছিলাম, সেই মেয়েকে আমি বলি দিয়ে তার রক্ত পান করে শরীরের শক্তি বৃদ্ধি করব, এরপর আমি গোত্রে ফেরত আসতে চাই, বাবাকে গিয়ে বলো, বাবা কি এতে রাজি হবেন? এই কথা শোনার পর ওই ভাই বলতেছে যে আমি যে তোমার সাথে দেখা করছি এটা তো তাকে বলা যাবে না। হ্যাঁ, তবে আমি তাকে এটা বলতে পারি যে তুমি অন্য কোনো জিনকে এটা বলেছো, এরকম মেসেজ পাঠাই, আমি আমার বাবাকে বলবো। আর আরেকটা বিষয়, এই রুবালা অনুরোধ করে তার ভাইকে যে ভাই আমি শরীরের শক্তি অনেকটা হারায় ফেলছি, কাউকে স্বপ্নও দেখাইতে পারি না, সেই শক্তিও আমার নাই, তারপর আরও অনেকগুলো জিনিস আমি করতে পারি না, তুমি আমার হয়ে কিছু কাজ করে দাও যাতে করে আমি ওই ঝুমুরের রক্ত পান করতে পারি, বলি বিয়ে একটা মায়াজাল সৃষ্টি করতে পারি, তুমি আমার হয়ে কিছু কাজ করে দাও। কি কাজ? তখন নাকি এই রুবালা তার ভাইকে বলে, প্রথমত তুমি আমার বাবাকে গিয়ে কথা বলবা, দ্বিতীয়ত তুমি এই ঝুমুরের যে বাচ্চা আছে এটাকে মেরে ফেলার চেষ্টা করবা, কিন্তু এই ঝুমুর যেই জিনিসগুলো খুব বেশি পছন্দ করে তাদেরকে সরাসরি আঘাত করবা না, কারণ ওকে যেহেতু আমি পছন্দ করি, ও কষ্ট পাক এমন জিনিস আমি চাই না, যেহেতু এই বাচ্চা একটা হয়ে গেছে, এ আমার জন্য একটা বাধা, এটাকে মেরে ফেলতেই হবে। এরপর অন্য যেগুলো আছে সেগুলো খুব কৌশলে সরাতে হবে, লোভ দেখায় বা সলে বলে কৌশলে এগুলোকে সরাতে হবে। এই কারণেই নাকি ওই যে রুবালার ভাই সে এই ঝুমুর খালার উপর পজেস হয়ে বা তার উপর প্রভাব বিস্তার করে এই বাচ্চাটাকে মেরে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। এরপর এই রুবালার ভাই নাকি ঝুমুর খালার উপরে আছর করে এই খালুকে চেপে ধরেছিল। তারপর দেখা গেল যে ওই সময় আবার এই দুইটা সময়ে, এক সময় ওই ঝুমুর খালার নানা চলে আসছে, দুই সময়ে তো ঝুমুর খালার নানা চলে এসে সমস্যা সমাধান করছেন। পরে এবার লোভের মাধ্যমে আকৃষ্ট করার চেষ্টা করা হলো, এতেও সফল হলো না। এদিকে তার বাবাকে গিয়ে যখন এই রুবালার কথা বলেছে যে রুবালা ভুল বুঝতে পারছে, সে এই ঝুমুরের রক্ত পান করে সে এখানে ফেরত আসতে চায়, সে তার ভুলের প্রায়শ্চিত্ত করতে চায়, এই কথা শোনার পর নাকি তার বাবা রাজি হয় যে ঠিক আছে, এটা মেনে নিলাম, সে যদি এই কাজ করতে পারে তাহলে এই গোত্রে তার জায়গা আছে, না হলে নাই, এটা বলে দেয়। বাবার কাছ থেকে সম্মতি পেয়েই মূলত এই রুবালার ভাই এই কাজ শুরু করেছিল।
তবে তখনও কিন্তু সে তার গোত্রে ফেরত যেতে পারে নাই। শর্ত ছিল এই ঝুমুর খালাকে শেষ করে তারপরে গিয়ে এই কাজটা করবে। কিন্তু এই রুবালার মনে ছিল অন্য কিছু। রুবালা তার আসলে শরীরের শক্তি বৃদ্ধি করতে চাচ্ছিল, তার ক্ষমতা বৃদ্ধি করতে চাচ্ছিল। সে কোনোভাবেই গোত্রে ফেরত যাবে তা না, সে এই ঝুমুর খালাকে নিয়ে চলে যাবে। এটা ছিল তার একটা প্ল্যান, ধোঁকাবাজি। সে তার নিজের ভাই এবং গোত্রের সাথেও ধোঁকাবাজি করছে, তার ভাইকে কাজে লাগিয়েছে। এই তথ্যগুলো হুজুর জেনেছেন। তো হুজুর যখন এখানে আসছেন, শুরু করেছেন ওনার রুকিয়া শুরু করার সময় উনি যেটা করেছেন, উনার অনুগত খুব শক্তিশালী 10টা জিনকে উনি পাঠিয়েছেন এই রুবালাকে ধরে আনার জন্য। যখনই নাকি ধরতে গেছেন, তখন দেখা যায় যে ওই রুবালার সাথে তার ওই ভাইটাও আছে এবং ওই ভাইয়ের অনুগত আরও কিছু জিন আছে, সেগুলো সেখানে আছে। তো তাদের সাথেই মূলত তুমুল যুদ্ধ শুরু হয়। রুবালাকে পাকড়াও করতে সমর্থ হয়, পাকড়াও করে একটু নিয়ে আসার পরে ওগুলো এসে আক্রমণ করে, আবার ওদেরকে দূরে সরায় দেয়, আবার আসে। এইভাবে কিন্তু দীর্ঘ সময় ধরে চলেছে। চলতে চলতে এইখানে যখন এই বাড়ির উপর চলে এসেছে, তখনই আবার তুমুল যুদ্ধ শুরু হয়ে যায়। সেখানে এই 10 জন জিনের একজন জিন শাহাদাত বরণ করে, আর এই রুবালাকে তারা চূড়ান্তভাবে বন্দী করতে সক্ষম হয়। আর যখনই বন্দী করেছে, তখন নাকি এই জিনেরাই তাদের জগতে রুবালাকে বন্দী করে নিয়ে গেছে। যেহেতু রুবালার হাতে একজন জিনের মৃত্যু হয়েছে, এই অপরাধে তাকে বন্দী করে নিয়ে যাওয়া হয়েছে। একে আর মুক্তি দেওয়ার কোনো সুযোগ নাই। হতে পারে তাকে শিরচ্ছেদ করা হতে পারে বা যে কোনো কিছু করা হতে পারে, তবে সেই বিষয়ে আর জানা যায়নি যে আসলে কি হয়েছে। এটা ওই জিনদের বিষয়। জিনেরা বলেছে যে ওর বিচার আমরা করব। আরেকটা বিষয়, সেটা হচ্ছে রুবালার গোত্র যখন জানতে পেরেছে, বিশেষ করে রুবালার বাবা, যে রুবালা আবার এই মেয়ের কারণে তাদের সাথে একটা প্রতারণা করেছে, তখন রুবালার বাবা খুব ক্ষিপ্ত হয়েছে যে আবার সেই ওই মেয়েকে নিয়ে আমাদের সাথে প্রতারণা করলো। ওর যা কিছু হয়ে যাক, এখন আর ওর সাথে আর কেউ সম্পর্ক করবে না। ও দ্বিতীয়বার ধোঁকা দিল। এই কারণে রুবালাকে বন্দী করার পর তাদের তরফ থেকে নাকি উদ্ধারের তেমন কোনো প্রচেষ্টা আসলেই লক্ষ্য করা যায়নি। এরপর থেকে আল্লাহর রহমতে ঝুমুর খালা একদম স্বাভাবিক। ওনার আরেকটা ছেলে সন্তান হয়েছিল। ঝুমুর খালা বর্তমানে উনি চিটাগং রোডে থাকেন, নারায়ণগঞ্জ চিটাগং রোডে থাকেন। খালু আছেন, খালা আছেন, তাদের 2 সন্তান আছে। ঝুমুর খালার যে মেয়ের কথা আমরা বলেছিলাম, সেই মেয়েকে উনি বিয়ে দিয়েছেন। সেই মেয়ের আবার সন্তানাদি হয়েছে। আর ঝুমুর খালার যে ছেলে হয়েছে, সেই ছেলে বর্তমানে মাদ্রাসায় লেখাপড়া করে। ছেলেটা ছোট, কেবল শুরু করেছে লেখাপড়া আর কি। তো তাদের জন্য দোয়া চেয়েছেন। আমরা ঝুমুর খালা, খালু, তার সন্তানদের জন্য দোয়া করি। প্রিয় লিসনার্স, এই ঘটনাটা শুনলেন। রুবালা সেই ঝুমুর খালার জন্য তার গোত্র ছেড়ে চলে আসছিল। যদিও বা এই রুবালার গোত্রের জিনেরা পিশাচ সম্প্রদায়ের, তারা মানুষকে খুবই তুচ্ছতাচ্ছিল্য করে, অপমান করে, এবং অপমান করেই বরং তারা মানুষের সান্নিধ্যে আসতে চায় না। তারাও অনেক শক্তিশালী, এই কারণেই নিজের ছেলেকে গোত্র থেকে বের করে দিয়েছিল। ঝুমুর খালার বাবা, যিনি উনি এখনও জীবিত আছেন, জানিয়েছেন আমাদেরকে, আসফিয়া আপু জানিয়েছেন যে উনি যখন বিয়ে করে শ্বশুরবাড়িতে আসেন, ওনার শ্বশুর শাশুড়ি কাছ থেকেও বেশ কিছু ঘটনা উনি শুনেছেন ওনার শ্বশুরবাড়ির লোকদের কাছ থেকে। আরও কিছু ঘটনা ওনার কাছে আছে, উনি পর্যায়ক্রমে সেগুলো পাঠাবেন বলে জানিয়েছেন। আসফিয়া আপু এবং তার হাজব্যান্ড সোহান ভাই, দুজনের জন্য শুভকামনা রইল। আশা করি আপনাদের কাছ থেকে আরও অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পেতে থাকব। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এই পর্যন্তই ছিল। আজকের ঘটনাটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ঘটনাটি ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন, এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই বাংলা অ্যানিমেটেড হরর স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে প্রতিদিন রাত 9টায় নতুন ভৌতিক এবং বাস্তব সত্য ঘটনার নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আপনার জীবনে ঘটে যাওয়া কোনো সত্য ভৌতিক ঘটনা বা আপনার শোনার সেরা ভৌতিক গল্প পাঠাতে পারেন horrorwithsuman@yahoo.com এই ইমেলে। আপনার ঘটনা নির্বাচিত হলে আমরা সেটি আমাদের পরবর্তী এপিসোডে তুলে ধরব। আজ এ পর্যন্তই। আমি সুমন। আবারও দেখা হবে নতুন একটি ভৌতিক এবং রোমাঞ্চকর সত্য ঘটনা নিয়ে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।